আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা আরেকটি চমৎকার টপিক নিয়ে হাজির হয়েছি। প্রিয় সেকেন্ড টাইম, তোমরা অধীর আগ্রহে আছো যে আজ যে টপিকটির উপর ক্লাস অনুষ্ঠিত হবে, বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত টপিক, সেটি হচ্ছে পরমাণু ইস্যু। তোমরা এর আগে একটি গুরুত্বপূর্ণ ক্লাস করেছো, সেটি হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট, অর্থাৎ ইরানের সাথে যে পশ্চিমাদের তথা এবং ইসরায়েলের যে সংকট বা যুদ্ধ, সেটি কিন্তু তোমরা এর আগের ক্লাসে একদম বিস্তারিত শেষ করেছো। আর আজ আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা টপিক তোমাদের আমি দিতে যাচ্ছি, সেটি হচ্ছে পরমাণু ইস্যু, যা নিয়ে পুরো বিশ্ব একটি সমস্যায় পতিত হয়েছে বা পুরো বিশ্ব দুশ্চিন্তায় আছে। পুরো বিশ্ব ধ্বংসলীলায় পরিণত হতে পারে যে অস্ত্র দিয়ে, সেটি হচ্ছে আজ আমি তোমাদের পড়াবো। সেই টপিকটির নাম হচ্ছে পরমাণু ইস্যু, অর্থাৎ পরমাণু বোমা, তাই না? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা বা দেখতে পাচ্ছ কিনা, এবং তুমি তোমার বন্ধুদের মেনশন দিয়েছো কিনা বা ক্লাসটি, এই গুরুত্বপূর্ণ ক্লাসটি টাইম লাইনে শেয়ার করেছো কিনা, আমাকে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। এবং তোমরা আমাকে কে কোথায় থেকে দেখছো, তোমার ডিস্ট্রিক্ট, হোম ডিস্ট্রিক্ট বলতে পারো, অথবা তোমার কলেজের নাম বলে আমাকে ইনফর্ম করতে পারো যে তুমি কোথায় থেকে ক্লাস করছো, আমাদের এই ক্লাসটি তুমি কোথায় থেকে করছো। আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি এমএসটি তানি ক্লাস। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সোমাইয়া আফরিন, ওয়ালাইকুম আসসালাম। দেন হচ্ছে রাজিন। আচ্ছা, হ্যাঁ, বন্ধুদের অবশ্যই মেনশন দিতে হবে। থেকে ময়মনসিংহ থেকে আফরোজ ফরহান আফরোজ ক্লাস করছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য, এবং সেই সাথে তোমাদের অভিনন্দন জানাচ্ছি আমাদের এই চমৎকার ক্লাসটিতে। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ক্লাস, সেটি হচ্ছে পরমাণু ইস্যু। তো শুরু করছি আমরা পরমাণু ইস্যু। তো পরমাণুর শব্দ কথা শুনলেই কেমন জানি একটি যুদ্ধ যুদ্ধ ভাব চলে আসে। পরমাণু ইস্যু, পরমাণু ইস্যু, অর্থাৎ আমরা এটাকে পরমাণু ক্রাইসিস, বর্তমান যুগে এটাকে পরমাণু ক্রাইসিস বা পরমাণু সংকট হিসেবে অভিহিত করতে পারি, তাই না ভাইয়া? পরমাণু ইস্যু বা পরমাণু ক্রাইসিস বা পরমাণু সংকট হিসেবেও আমরা এটাকে অভিহিত করতে পারি। আমি ক্লাসটি শেয়ার দিয়ে রাখছি, সেই সঙ্গে তোমরাও আমার সাথে ক্লাসটি শেয়ার করে রাখো, এবং তোমাদের যে বন্ধুরা এখন পর্যন্ত ক্লাসটিতে জয়েন করেনি তাদেরকে ঝটপট ক্লাসটিতে মেনশন দিয়ে দাও, তারা যাতে আর কোনোভাবেই এই ক্লাসটি মিস না করে, তারা যাতে অবশ্যই ক্লাসটি করতে পারে সেই সুযোগ তুমি তাদের করে দাও, ঠিক আছে? অথবা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে এবং যারা আগামীতে পরীক্ষা দেবে, তোমার ছোট যে ভাই বোনরা 25 বা 26-এ পরীক্ষা দেবে, তাদেরকে ক্লাসটিতে মেনশন দিতে পারো। তাহলে আমরা পরমাণু ইস্যু, ঠিক আছে? তো পরমাণু ইস্যু নিয়ে সবারই তোমাদের জানার আগ্রহ আছে। আমরা যাকে বলছি নিউক্লিয়ার ইস্যু বা পরমাণু ইস্যু। শুরু করছি আমরা, বিসমিল্লাহির রহমানির রহিম। পরমাণু, যাকে আমরা বলছি হচ্ছে পরমাণু বোমা। কিছু ইনফরমেশন আগে লিখে নিচ্ছি, আর তোমাদের এটাও বলে নিচ্ছি এমন কোনো কিছু পড়াবো না যাতে তোমাদের সময় নষ্ট হয়। আমি জানলেই যে সবকিছু পড়াবো বিষয়টা এমনও নয়। তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু এই ক্লাসে আয়োজন হবে। যতটুকু তোমাদের বিভিন্ন পরীক্ষায়, তোমার অ্যাডমিশন টেস্ট, তোমার বিভিন্ন চাকরির পরীক্ষায় বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যত প্রশ্ন এই ইস্যু থেকে এসেছে, ঠিক ততটুকু তোমাকে পড়িয়ে তোমাকে উপযোগী করে তোলা হবে, যাতে এই টপিক নিয়ে তোমার কখনো কোথাও তুমি বাধা না হও, বা এই টপিক সম্পর্কে যাতে একটা চমৎকার ধারণা হয়ে যায়, ঠিক আছে? তো দেখো, পরমাণু বোমা আমরা যাকে বলছি, মূলত পরমাণু ইস্যু বলতে আমরা পরমাণু বোমাকে বলছি, যে এই পরমাণু বোমা। পরমাণু বোমার ইংরেজি আমরা জানি নিউক্লিয়ার বম। নিউক্লিয়ার বম, এই যে নিউক্লিয়ার বম, এই নিউক্লিয়ার বোম বর্তমান পৃথিবীর আলোচিত একটি বিস্ফোরক অস্ত্র, যা পৃথিবীর কিছু রাষ্ট্রের কাছে আছে। কাদের কাছে আছে, বা এই পরমাণু বোমা কতটা ক্ষতিকর, বা এর প্রভাব পৃথিবীতে কখনো পড়েছে কিনা, অথবা এই পরমাণু বোমা সবচেয়ে বেশি কার কাছে রয়েছে, পরমাণু বোমার জনককে, বিস্তারিত তোমরা এখন জেনে ফেলছো, ঠিক আছে? তো লক্ষ্য করো, পরমাণু বোমা যাকে বলছি নিউক্লিয়ার বম। পরমাণু বোমার মূল উপাদান,
পরমাণু বোমার মূল উপাদান, মানে এই বোমাটা কেন শক্তিশালী হচ্ছে, এর মধ্যে কি থাকে ভাইয়া? প্রথম কথা হচ্ছে, আমি তো আর পরমাণু বিজ্ঞানী না, কিন্তু আমি তোমাকে বোঝাতে পারবো যে পরমাণু বোমা কেন শক্তিশালী। এমন কোন উপাদান এর মধ্যে ব্যবহার করা হচ্ছে যে এই বোমাকে আমরা অনেক শক্তিশালী বলছি, বা কোন উপাদানের কারণে। এখানে দুইটা জিনিস ফ্যাক্ট, একটা হচ্ছে পরমাণু বোমার উপাদান, আর একটা হচ্ছে পরমাণু বোমার প্রক্রিয়া, গঠন প্রক্রিয়া, বিস্ফোরণ প্রক্রিয়া। এই দুইটি প্রক্রিয়াটা হচ্ছে মেন ফ্যাক্ট। তবে তোমাদের জন্য প্রক্রিয়ার প্রয়োজন নেই যে কোন প্রক্রিয়ায় পরমাণু বোমা তৈরি করা হচ্ছে। যদি তোমরা এটা জানো তাতে বোমা তৈরি করে ফেলবা, তাই না? আচ্ছা, আর আমি যদি বিস্তারিত বোঝাইতে পারতাম পরমাণু বোমা তৈরির প্রক্রিয়া, তাহলে আমি পরমাণু বিজ্ঞানী হয়ে যেতাম। কিন্তু আমি তোমাদের যেটা বোঝাবো যে পরমাণু বোমা অ্যাকচুয়ালি কি, সেটা মোটামুটি আইডিয়া নেও যে পরমাণু বোমার মূল উপাদান হচ্ছে ইউরেনিয়াম। এই শব্দটা কিন্তু বিউপি সহ অনেকগুলো পরীক্ষা এসেছে। ইউরেনিয়াম, ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 235, আর হচ্ছে প্লুটোরিয়াম। এই দুটি উপাদান দিয়ে প্লুটোরিয়াম 239, এই দুটি উপাদান হচ্ছে পরমাণু বোমার মূল উপাদান। পরমাণু বোমা যে তৈরি করা হয়, বলতো কাঁচামাল কোনটি? পরীক্ষা এইভাবে এসেছে, পরমাণু বোমার উপাদান, বা আমরা এখানে লিখতে পারি পরমাণু বোমার কাঁচামাল, কাঁচামাল, কাঁচামাল বা র মেটেরিয়াল। এই দুটি শব্দ কিন্তু একই বিষয়, যে পরমাণু বোমার উপাদান কি। প্রশ্ন এভাবে এসেছে, ইউরেনিয়াম অথবা প্লুটোরিয়াম, প্লুটোরিয়াম, অথবা কাঁচামাল কি, কাঁচামাল সেম, যে ইউরেনিয়াম বা প্লুটোরিয়াম। ইউরেনিয়াম কত? 235, আর প্লুটোরিয়াম হচ্ছে 239। এই দুটি উপাদান দ্বারা মূলত পরমাণু বোমাকে শক্তিশালী করে তোলা হয়। এই দুটি উপাদানই হচ্ছে পরমাণু বোমার মূল শক্তি, মনে রাখবা, মূল শক্তি বা মূল উপাদান বা মূল কাঁচামাল, যেটা তোমরা বলো। এখন বিষয় হচ্ছে যে এই ইউরেনিয়াম কিভাবে কাজ করে, বা ইউরেনিয়াম প্লুটোনিয়াম কিভাবে কোন প্রক্রিয়ায় গঠন করা হয় বোমাটা, এই বিষয়টা আমাদের একদম প্রয়োজন নেই। ওইটা হচ্ছে তোমরা জাস্ট একটু জেনে রাখতে পারো যে এখানে মূলত ইউরেনিয়াম, এই যে প্লুটোনিয়াম, এগুলো একটি মানে গঠনগত একটি, দেখা যাচ্ছে যে এমন ভাবে স্তর ভিত্তিক সাজানো হয়। এখানে নিউক্লিয়াসের, অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসে আইসোটোপের, এটা তোমরা বুঝবা না, কিন্তু আমি চেয়েছিলাম না যে আমি এটা বলবো, তারপর একটু বলছি। আইসোটোপের পরমাণু নিউক্লিয়াসে, আইসোটোপের পরমাণু নিউক্লিয়াসে যখন আঘাত লাগে, তখন এটা ওই যে তোমার হচ্ছে ওই নিউটন দ্বারা তোমার হচ্ছে এই অনেক খণ্ড বিখণ্ড হয়ে যায়, খণ্ড বিখণ্ড হয়ে ছড়িয়ে পড়ে, এর বিক্রিয়া ছড়িয়ে পড়ে। এর যে বিক্রিয়াটা আমরা বলছি সেটা লিখে দিচ্ছি, যেটা গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে পরমাণু বোমা, পরমাণু বোমার প্রক্রিয়া, পরমাণু বোমার প্রক্রিয়া, সেটা হচ্ছে কোন প্রক্রিয়া বলতো? ফিউশন প্রক্রিয়ায় পরমাণু বোমা বিস্ফোরিত হয়। কোন প্রক্রিয়া? এটা আমরা লিখতে পারি পরমাণু বোমা বিস্ফোরিত হয় ফিউশন প্রক্রিয়ায়। কি প্রক্রিয়া বলতো? ফিউশন একটা প্রক্রিয়া। এই ফিউশন প্রক্রিয়ায় পরমাণু বোমা বিস্ফোরিত হয়। এখন ভাইয়া ফিউশন প্রক্রিয়াটা কেমন? ফিউশন প্রক্রিয়া হচ্ছে, মনে করো এটি একটি বোমা, এখান থেকে এই একটা অংশ বের হলো, এটা এই যে যেভাবে বিস্ফোরিত হচ্ছে বা ছড়িয়ে পড়ছে, এই ছড়িয়ে পড়ার এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি প্রক্রিয়া বলতো? ফিউশন প্রক্রিয়া। এবং পরমাণু বোমার মূল একটা ক্ষতিকারক প্রভাব হচ্ছে, পৃথিবী যতদিন থাকবে পরমাণু বোমা যেখানে বিস্ফোরিত হয়, এর প্রভাব সারা জীবন সে জায়গা থেকে যায়, এর প্রভাব সারা জীবন সেখানে থেকে যায়। এই যে এই প্রক্রিয়া, পরমাণু বোমা কিন্তু এই প্রক্রিয়ায় বিস্ফোরিত হয়, এবং এই প্রক্রিয়ায় পরমাণু বোমা ছড়িয়ে পড়ে। এবং লক্ষ্য করো, পরমাণু বোমার এই যে বিস্ফোরণ প্রক্রিয়াকে বলা হচ্ছে ফিউশন প্রক্রিয়া। তাহলে যদি বলা হয় পরমাণু বোমা কোন প্রক্রিয়ায় বিস্ফোরিত হয় বা কোন প্রক্রিয়ায় ছড়িয়ে পড়ে, কোন প্রক্রিয়ায়, তাহলে তোমরা উত্তর করবা হলো ফিউশন প্রক্রিয়া। দুইটা প্রক্রিয়া আছে, একটা হচ্ছে ফিউশন প্রক্রিয়া,
একটা হচ্ছে ফিশন প্রক্রিয়া। ফিউশন প্রক্রিয়া, ফিশন প্রক্রিয়া, এটাই মূলত ফিশন, মনে রাখবা। ঠিক আছে, তো আমরা এই তিনটা বিষয় আর একটু রিভিউ করব, যেহেতু বোর্ড এখানে এই পর্যন্ত লেখা গেল। আমরা যারা নতুন জয়েন করেছো তাদের উদ্দেশ্যে বলছি, পরমাণু ইস্যু পড়ছি, পরমাণু বোমার কথা বলছি, নিউক্লিয়ার বম্ব অর্থাৎ পরমাণু বোমা, যার ইংরেজি। পরমাণু বোমার মূল উপাদান হচ্ছে বা কাঁচামাল হচ্ছে ইউরেনিয়াম 235, প্লুটোনিয়াম 239। পরমাণু বোমা বিস্ফোরিত হয় যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়া নাম হলো ফিশন প্রক্রিয়া। ফিশন প্রক্রিয়ার একটা তোমার হচ্ছে এখানে চিত্রের মাধ্যমে মোটামুটি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এখন দেখো, তারপরে আমি এটা সেভ রাখছি যাতে তোমাদের জন্য সুবিধা হয়, পরবর্তীতে তোমরা স্লাইড পেয়ে যাও। এরপরে দেখো, পরমাণু বোমার আরেকটি গুরুত্বপূর্ণ, পরমাণু বোমার জনক, এই প্রশ্নটার উত্তর তোমাদের সবারকে উত্তর করতে হবে। পরমাণু বোমার জনককে, পরমাণু বোমার জনককে, এই প্রশ্নটি তোমাদের সবাইকে উত্তর করতে হবে যারা যারা ক্লাস করছো। পরমাণু বোমার জনককে তোমার সবাই একটু কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্ট দেখার প্রতীক্ষায় আছি যে এই পরমাণু বোমার জনককে। আমরা এই প্রশ্নটি অনেক পরীক্ষায় পেয়েছি, সেই প্রশ্নটি আমি তোমাদের একটু কমেন্ট করতে দিলাম, তোমরা যতদূর সম্ভব কমেন্ট করার চেষ্টা করো যে পরমাণু বোমার জনককে। আরেকটি প্রশ্ন দিচ্ছি, পৃথিবীতে প্রথম পরমাণু বোমার পরীক্ষা চালানো হয় কবে? পরীক্ষা করা হয় কবে? কয়েকটি প্রশ্ন তোমাদের দিচ্ছি, তোমরা একটু উত্তর করার চেষ্টা করো, না পারলে আমি পরে তোমাদের বুঝিয়ে দিব। ঠিক আছে, কবে হবে এখানে পৃথিবীতে প্রথম পরমাণু বোমার পরীক্ষা চালানো হয় কবে? আরেকটি প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে প্রথম পরমাণু বোমা নিক্ষেপ করা হয় কবে? নিক্ষেপ বা ব্যবহার করা হয় কবে? নিক্ষেপ বা ব্যবহার করা হয় কবে, মানে যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। ব্যবহার করা হয় কবে এবং কোথায়? কবে এবং কোথায়? একটু দ্রুত উত্তর করো, কবে এবং কোথায় এটি ব্যবহার করা হয়েছিল? ওকে, পরবর্তী প্রশ্ন আমরা দিচ্ছি, পরমাণু বোমা প্রথম কোন দেশ ব্যবহার করে? যে সকল প্রশ্ন আসতে পারে সেগুলো আগে দিয়ে নিচ্ছি। প্রথম কোন দেশ ব্যবহার করে? পরমাণু বোমা প্রথম কোন দেশ ব্যবহার করে? এই একটি প্রশ্ন তোমরা উত্তর করার চেষ্টা করবা। আরেকটি প্রশ্ন হচ্ছে, পরমাণু বোমার সূত্র আবিষ্কার করে কে? পরমাণু বোমার সূত্র আবিষ্কার করে কে? সূত্র কোনটি এবং আবিষ্কারক কে? সূত্রের আবিষ্কারক কে? সূত্রের আবিষ্কারক। এই কয়েকটি প্রশ্ন যদি তোমরা এখন আপাতত উত্তর করতে পারো, ইনশাআল্লাহ এর মধ্য থেকেও কিন্তু একটা প্রশ্ন কমনের সম্ভাবনা আছে। শুধু যে অ্যাডমিশন টেস্টে তেমন নয়, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এখান থেকে ইনশাআল্লাহ প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবা। এবার আরো কমনের সম্ভাবনা অনেক 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 বেশি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখানে প্রথম প্রশ্ন ছিল পরমাণু বোমার জনককে। অনেকে সঠিক উত্তর করেছে ওপেনহেইমার। ধন্যবাদ। রবার্ট জে, ওনার পুরো নাম হচ্ছে রবার্ট জে ওপেনহেইমার। আমরা এভাবে লিখি ওনাকে, ওপেনহেইমার, ইনি হচ্ছে পরমাণু বোমার জনক। মনে রাখবে, এটা অনেক পরীক্ষা এসেছে। আমি এটাকে 3 স্টার দিয়ে রাখছি প্রত্যেকের জন্য, তোমরা আমার সঙ্গে এটাকে 3 স্টার দিয়ে রাখতে পারো। পরবর্তী প্রশ্ন দিয়েছি, পৃথিবীতে প্রথম পরমাণু বোমার পরীক্ষা চালানো হয় কবে? এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা অনেকেই দিতে পারোনি, যে পৃথিবীতে পরমাণু বোমার পরীক্ষা চালানো হয়েছে প্রথম 16 জুলাই 1945 সালে। প্রথম পরমাণু বোমার পরীক্ষা চালানো হয় 16 জুলাই, আমরা মনে রাখবো 16 জুলাই
1945 সালে যুক্তরাষ্ট্র চালিয়েছিল বা আমেরিকা চালিয়েছিল। এটি হচ্ছে পরমাণু বোমার প্রথম পরীক্ষা, মনে রাখবা। এটি হলো পরমাণু বোমার প্রথম পরীক্ষা। 1945 সালের জুলাই মাসের 16 তারিখে যুক্তরাষ্ট্র প্রথম পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছিল। অ্যাপ্লাই না, কোন দেশের উপর প্রয়োগ না, পরীক্ষা, টেস্ট করেছিল পরমাণু বোমার। এটি হলো পরমাণু বোমার প্রথম পরীক্ষা। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি, কি প্রশ্ন আছে আমাদের দেখি। পৃথিবীতে প্রথম পরমাণু বোমার নিক্ষেপ নিক্ষেপ বা ব্যবহার করা হয় কবে এবং কোথায় ব্যবহার করা হয়েছিল? অর্থাৎ এই পরমাণু বোমা, আমরা যদি এটার উত্তর লিখি, উত্তর হবে এটা, আমি উত্তর লিখে দিচ্ছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন। আমরা এভাবে লিখব, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন 1945 সালের 6 আগস্ট 1945 সালের 6 আগস্ট জাপানের তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন 1945 সালের 6 আগস্ট জাপানের হিরোশিমা শহরে, জাপানের কোন শহরে? জাপানের হিরোশিমা শহরে, হিরোশিমা শহরে, এই শহরে প্রথম পরমাণু বোমা নিক্ষেপ করা হয় বা পরমাণু বোমা প্রয়োগ করা হয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ বা দেখতে পারছো কিনা সেটাও কমেন্ট করে জানাবা। তাহলে আমি এখানে উত্তর, অর্থাৎ এই প্রশ্নটির যে উত্তর সেটি তোমাদের আমি লিখে দিয়েছি, যে পরমাণু বোমা নিক্ষেপ করা হয় প্রথম কবে এবং সেটি কোথায় লিখে দিয়েছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনুষ্ঠিত হয়েছে 1939 সালের 1 সেপ্টেম্বরে শুরু হয়েছিল। 1945 সালের 2 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যাকে আমরা বলছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আমি এর পরবর্তীতে তোমাদের জন্য দুইটি বিশ্বযুদ্ধের ক্লাসের আয়োজন করব। একটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ আর একটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দুটি বিশ্বযুদ্ধ তোমাদের খুবই দ্রুত আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই প্রতীক্ষায় থাকো। তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা দুইটি বিশ্বযুদ্ধের উপরে ক্লাস চাও কিনা। তো আমরা এখন যে বিশ্বযুদ্ধের কথা বলছি সেটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছে? 1939 সালের 1 সেপ্টেম্বর শুরু হয়েছে, 45 সালের 2 সেপ্টেম্বর শেষ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন 1945 সালের 6 আগস্ট, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় শেষ পর্যায়ে, যুদ্ধ শেষ হয়েছে সেপ্টেম্বরের 2 তারিখে, ঠিক শেষ হওয়ার এক মাস আগে 6 আগস্ট, আবার বলছি 6 আগস্ট যুক্তরাষ্ট্র তথা আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জাপানের হিরোশিমা শহরে প্রথম পরমাণু বোমা নিক্ষেপ করে বা প্রয়োগ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাচ্ছি, কি প্রশ্ন আছে, পরমাণু বোমা প্রথম কোন দেশ ব্যবহার করে? বলে দিলাম, পরমাণু বোমা প্রথম ব্যবহার করেছে কে? যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে। কে বলতো? যুক্তরাষ্ট্র, বা যাকে তোমরা বলছি ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যাকে আমরা আমেরিকা বলি, ইউএসএ বলি, ইউএস বলি, ইউনাইটেড স্টেটস বলি। ইউনাইটেড মানে যুক্ত, স্টেট মানে রাষ্ট্র, যুক্তরাষ্ট্র অথবা তোমরা আমেরিকা বলছো। এই রাষ্ট্রটি প্রথম পরমাণু বোমা ব্যবহার করে বা নিক্ষেপ করে বা পরীক্ষা চালায়, যেটাই বলুক। এরপরে যাচ্ছি আমরা, পরমাণু বোমার সূত্র কোনটি? পরমাণু বোমার সূত্র কোনটি? তোমরা কি উত্তর করতে পারবা? পরমাণু বোমার সূত্র কোনটি? দেখি তোমাদের উত্তরের কি অবস্থা। পরমাণু বোমার সূত্র হচ্ছে কোনটি? দ্রুত উত্তর করো। পরমাণু বোমার সূত্র কোনটি? আমরা অনেকেই দেখেছি এই প্রশ্নটা বিসিএস এসেছে। ই ইকুয়াল এমসি স্কোয়ার, ই ইকুয়াল এম সি স্কোয়ার, ই ইকুয়াল এম সি স্কোয়ার, এটি হচ্ছে পরমাণু বোমার সূত্র। আর এই সূত্রের আবিষ্কারক হচ্ছে আইনস্টাইন। আইনস্টাইন কিন্তু পরমাণু বোমার জনক না। বিজ্ঞানী আইনস্টাইন যেটা করেছে, এই পরমাণু বোমার যে সূত্রটার আবিষ্কারক ই ইকুয়াল এম সি স্কোয়ার, ওকে ভাইরা, তাহলে এখানে আমরা মনে রাখবো সব সময় পরমাণু বোমার জনক হচ্ছে ওপেনহেইমার,
আর পরমাণু বোমার যে সূত্র রয়েছে E=mc², সেটার আবিষ্কারক কিন্তু হচ্ছে তোমার আইনস্টাইন, বিজ্ঞানী আইনস্টাইন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার রিভিউ করেছি। আমাদের প্রশ্ন ছিল পরমাণু বোমার জনক কে? ওপেনহেইমার। পরবর্তী প্রশ্ন ছিল পৃথিবীতে প্রথম পরমাণু বোমার পরীক্ষা করা হয় কবে? 16 জুলাই 45 যুক্তরাষ্ট্র করেছিল প্রথম পরীক্ষা। এটা কিন্তু যুক্তরাষ্ট্র পরীক্ষা করেছিল, যুক্তরাষ্ট্র। সেটিও তোমাদের লিখে দিচ্ছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। আচ্ছা, এর পরের প্রশ্ন ছিল আমাদের যে পৃথিবীতে প্রথম পরমাণু বোমা নিক্ষেপ বা ব্যবহার করা হয় কবে? সেটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জাপানের হিরোশিমা শহরে 1945 সালের 6 আগস্টে আমেরিকা প্রথম পরমাণু বোমা নিক্ষেপ করে। এরপরে পরমাণু বোমা প্রথম কোন দেশ ব্যবহার করে? যুক্তরাষ্ট্র। পরমাণু বোমার সূত্র কোনটি? E=mc² এবং সূত্র আবিষ্কারক আইনস্টাইন। শেষ হয়ে গেল। আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্ন লিখেছো বা দেখতে পেয়েছো, বুঝতে পেরেছো কিনা আমাকে দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। আমি পরের স্লাইডে চলে যাব। তোমরা বুঝতে পারলে আমাকে জানাও, আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। ওকে, এবার লেখো পৃথিবীতে স্বঘোষিত, এই প্রশ্নটি অনেকবার এসেছে। পৃথিবীতে স্বঘোষিত মানে কি? নিজে ঘোষণা করা হয়েছে বা পৃথিবীকে ডিসপ্লে করে দেখিয়েছে, নিক্ষেপ করে পরীক্ষা চালিয়ে দেখিয়েছে। স্বঘোষিত পরমাণু রাষ্ট্র 8টি। পৃথিবীতে স্বঘোষিত পরমাণু রাষ্ট্র কতটি বলতো? 8টি। স্বঘোষিত পরমাণু রাষ্ট্র 8টি। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। এবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা। তাহলে আমরা দেখব যে স্বঘোষিত প্রথম যে রাষ্ট্রটি আছে, স্বঘোষিত মানে কি? নিজে ঘোষণা করেছে, আমাদের কাছে আছে। ঠিক আছে, কোন বোমা আছে? পরমাণু বোমা আছে, এবং পরীক্ষা চালিয়ে দেখিয়ে দিয়েছে। এরকম রাষ্ট্র পৃথিবীতে আছে 8টি। আবার কিছু রাষ্ট্রর কাছে থাকলেও তারা গোপনে রেখেছে, তারা না ঘোষণা দিয়েছে, না পরীক্ষার কথা আমরা জানি। এমন কিছু রাষ্ট্র আজকে তোমরা জানতে পারবে যাদের কাছে গোপনে পরমাণু বোমা রাখা হয়েছে। তাহলে আমরা দেখি যে কার কার কাছে আছে। প্রথমে আমরা দেখব যুক্তরাষ্ট্রের কাছে পরমাণু বোমা আছে। পৃথিবীর প্রথম পরমাণু বোমা কার কাছে আছে? যুক্তরাষ্ট্রের কাছে। এই যুক্তরাষ্ট্র পরমাণু বোমার অধিকারী হয়েছে 1945 সালে। তাহলে যুক্তরাষ্ট্র যদি 45 সালে পরমাণু বোমার অধিকারী হয়, এখন তোমরাই আমাকে উত্তর করবা 45 সালে, অর্থাৎ 45 সালের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যুক্তরাষ্ট্রের সাথে তো একটা দেশের কোল্ড ওয়ার শুরু হয়, স্নায়ুযুদ্ধ শুরু হয়। পৃথিবীকে দখল নিয়ে, পৃথিবীর অর্থনীতি বাণিজ্যের দখল নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সাথে একটি বৃহৎ বড় রাষ্ট্রের সংঘর্ষ, সরাসরি না, সেই সংঘর্ষ বুদ্ধিতে, নীতিতে, অর্থনীতিতে, বাণিজ্য নীতিতে এবং ঠান্ডা মস্তিষ্কে লড়াই হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে 91 সাল পর্যন্ত, যাকে আমরা বলছি কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ, 45-এর পর থেকে 91 পর্যন্ত। তাহলে এখন তোমরা সহজে উত্তর করো যে যুক্তরাষ্ট্রের কাছে যদি পরমাণু বোমা হয়ে যায় 45-এ, তারপরে যুক্তরাষ্ট্রকে ঠেকানোর জন্য, যুক্তরাষ্ট্রের সাথে ব্যালেন্স করার জন্য, ব্যালেন্স অফ পাওয়ার যাকে বলে, মানে সমতা আনার জন্য কোন রাষ্ট্রের পরমাণু বোমা তৈরি করা জরুরি? এরপরে বলো, কোন রাষ্ট্রের পরমাণু বোমা তৈরি করা জরুরি যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়ার জন্য? এই সময়ে কোন রাষ্ট্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোল্ড ওয়ার হয়েছিল? কোন রাষ্ট্রের সঙ্গে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে দ্বন্দ্ব ছিল? কোন রাষ্ট্র তাহলে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে ব্যালেন্স করার জন্য, টক্কর দেওয়ার জন্য পরমাণু বোমা তৈরি করবে বা পরীক্ষা চালাবে? নো, গোলাম কিবরিয়া ভাই, উত্তর করার জন্য ধন্যবাদ। তবে চায়না নয়, চায়না অনেক পরে হয়েছে। কিন্তু আমি আরো উত্তর দেখতে চাচ্ছি। ঝটপট যারা ক্লাস করছো, যারা ক্লাস করছেন, প্রত্যেকে আমি একটু কমেন্ট দেখার চেষ্টা করি, যেহেতু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দেখি কে উত্তর করেছে, আর যারা এখনো যারা ক্লাসটি শেয়ার করেননি, যারা বন্ধুদের মেনশন দেননি, দ্রুত ক্লাসটি মেনশন দিয়ে দিন এবং অবশ্যই আপনার বন্ধুদের ক্লাসটি সম্পর্কে অভিহিত করুন এবং ক্লাসটি করার সুযোগ দিন। ঠিক আছে ভাইয়েরা, যারা এখনো ক্লাসটি শেয়ার করেননি তারা অবশ্যই ক্লাসটি শেয়ার করে রাখুন। আমি আপনাদের কমেন্ট দেখি কি অবস্থা। বলেছে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন। যা রাশিয়া তাই কিন্তু সোভিয়েত ইউনিয়ন, তাই না? যা রাশিয়া
বর্তমান আমরা রাশিয়া বলি। এই রাশিয়া এক সময় 15টি রাষ্ট্র নিয়ে সোভিয়েত ইউনিয়ন গঠন করেছিল। সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ আমরা যে সময়ের কথা পড়ছি সেই সময়ে ছিল কে? 2 নম্বরে আমরা লিখব, দেখি কোন রাষ্ট্র? সোভিয়েত ইউনিয়ন তথা বর্তমান রাশিয়া। সে সময়ের সোভিয়েত ইউনিয়ন, যাকে ইউএসএসআর বলা হতো, এই সোভিয়েত ইউনিয়ন, এবং যাকে আমরা বলছি বর্তমান রাশিয়া। যদিও সোভিয়েত ইউনিয়ন 22 সালে গঠন হয়েছিল, এই রাষ্ট্রটি পৃথিবীতে 1922 সালে গঠন হয়েছিল এবং 91 সালে রাষ্ট্রটি ভেঙে যায়। 22-এ গঠন, 91-এ ভেঙে যায়। এই রাষ্ট্রটি ভেঙে 15টি রাষ্ট্র হয় 91 সালে। যখন গঠন হয় 22-এ, তখন 15টি রাষ্ট্র নিয়ে গঠন হয়েছিল। যখন 91-এ ভেঙে যায়, তখন আবার ভেঙে 15টা খণ্ডে বিভক্ত হয়, মানে 15টা স্বাধীন রাষ্ট্র হয়। তার মধ্যে এখন একটা রাশিয়া। তো বর্তমান যেহেতু সোভিয়েত ইউনিয়ন নেই, সেই জন্য আমরা এখানে পাশে লিখে রাখছি বর্তমান কে বলতো? রাশিয়া। যুক্তরাষ্ট্রকে টক্কর দেওয়ার জন্য রাশিয়া পরমাণু বোমার পরীক্ষা চালালো 1949 সালে। হয়ে গেল দুইটা রাষ্ট্রের টক্কর। এবার যেহেতু যুক্তরাষ্ট্রে আছে, রাশিয়ার পরমাণু বোমা হয়ে গেল। রাশিয়ার হবার পরে আরেকটি রাষ্ট্র, পশ্চিমা বিশ্বের রাষ্ট্র, ইউরোপের রাষ্ট্র, বিশেষ করে সেই রাষ্ট্রটির নাম তোমরা জানো, ব্রিটেন। ব্রিটেন, সে ব্রিটেন পরমাণু বোমার অধিকারী হয়ে গেল 1952 সালে। হয়ে গেল তিনটা। পরে ব্রিটেনের পার্শ্ববর্তী রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, এক সময় ব্রিটেনের চির প্রতিদ্বন্দ্বী ছিল। ব্রিটেনের সঙ্গে প্রচুর যুদ্ধ হয়েছে। আমি ক্লু দিচ্ছি, তোমরা উত্তর করার চেষ্টা করবা। এরপরে ব্রিটেন যখন পরমাণু বোমা তৈরি করে ফেললো, যেহেতু ইউরোপে যেহেতু রাশিয়ার হয়েছে, দেখো যুক্তরাষ্ট্র করার পর যুক্তরাষ্ট্রের চিরশত্রু ছিল কে? সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া। সে হলো 49-এ। আর সোভিয়েত ইউনিয়ন যেহেতু ইউরোপে, তখন ব্রিটেন দেখলো যে সোভিয়েত ইউনিয়ন পরমাণু বোমা তৈরি করে ফেলেছে, তাহলে ইউরোপে আমার অস্তিত্ব টিকে রাখতে হলে, সোভিয়েত ইউনিয়নকে টেক্কা দিতে হলে, ইউরোপে আমার অস্তিত্ব টিকে রাখতে হলে আমার কি লাগবে? পরমাণু লাগবে। ব্রিটেন তৈরি করে ফেললো। ব্রিটেন পরমাণু বোমা তৈরি করার পরে ব্রিটেনের পার্শ্ববর্তী রাষ্ট্র ইংলিশ চ্যানেলের নাম শুনেছো নিশ্চয়ই তোমরা। ইংলিশ চ্যানেল সাঁতার প্রতিযোগিতার জন্য বিখ্যাত। 560 কিলোমিটার দৈর্ঘ্যের একটি চ্যানেল বা জলপথ, যেটি ইংলিশ চ্যানেল বা সাঁতার প্রতিযোগিতার জন্য বিখ্যাত। এই ইংলিশ চ্যানেল এর ওই পারে সেই রাষ্ট্রটি, ব্রিটেনের ওই পারে না, এই পারে ইউরোপের মূল ভূখণ্ডে অবস্থিত একটি রাষ্ট্র। এবং সেই রাষ্ট্রটি একটা বিখ্যাত বিপ্লব হয়েছিল। সেই বিপ্লবটি লুইদের বিরুদ্ধে হয়েছিল, যাকে আমরা ফরাসি বিপ্লব বলে থাকি, 1789 থেকে 99 পর্যন্ত। এবং সেই রাষ্ট্রটিতে আইফেল টাওয়ার রয়েছে। সেই রাষ্ট্রটির রাজধানী প্যারিস। আর কত ক্লু দিব? নো, রাষ্ট্রটির নাম হলো ফ্রান্স। আমি আইফেল টাওয়ারের কথা বলেছি। আইফেল টাওয়ার আছে কোথায়? ফ্রান্সে আছে, প্যারিসে আছে। ব্রিটেন থেকে ইংলিশ চ্যানেল দ্বারা পৃথক হয়েছে ফ্রান্স। আমি এও ক্লু দিয়েছি, ব্রিটেনের এককালের চির প্রতিদ্বন্দ্বী, ব্রিটেনের সঙ্গে প্রচুর পরিমাণে যুদ্ধ হয়েছে। ট্রাফালগার যুদ্ধ হয়েছে 1805-এ, ওয়াটারলু যুদ্ধ হয়েছে 1815-তে, শতবর্ষব্যাপী যুদ্ধ হয়েছে 1338 থেকে 1353 পর্যন্ত। 1338 থেকে 1353 পর্যন্ত 100 বছর ব্যাপী যুদ্ধ করা হয়েছে। সেই রাষ্ট্রটির নাম ফ্রান্স। এই ফ্রান্স তখন চিন্তা করলো, ব্রিটেনের যদি পরমাণু বোমা হয় তো তার তো ব্যালেন্স লাগবে, কারণ প্রতিবেশী রাষ্ট্র পরমাণু বোমা তৈরি করে ফেলেছে। এক সময় আমার বন্ধু আছে, যে কোনো সময় শত্রু হতে পারে। এককালে ব্রিটেন শত্রু ছিল, পরে বন্ধু হয়েছে। শত্রু হতে সময় লাগে না। আন্তর্জাতিক রাজনীতি বা রাজনীতিতে স্থায়ী বন্ধুত্ব বলে কোনো কথা নাই। স্বার্থে সবকিছুই সম্ভব রাজনীতিতে, মনে রাখবা। তো এই রাষ্ট্রটির নাম হচ্ছে ফ্রান্স। তো আমরা দেখব যে ফ্রান্স কত সালে পরমাণু বোমার অধিকারী হলো। কে বলতো? ফ্রান্স। এই ফ্রান্স পরমাণু বোমার অধিকারী হয়েছে 1960 সালে। 1960। এইবার পঞ্চম যে রাষ্ট্রটি আসবে, কে বলতো? পঞ্চম রাষ্ট্র। পঞ্চম যে রাষ্ট্রটি আসবে, সেই রাষ্ট্র সম্পর্কে আমি তোমাদের ক্লু দিচ্ছি, তোমরা ঝটপট উত্তর করার চেষ্টা করবা। এখন যে রাষ্ট্রের কথা বলছি, সেই রাষ্ট্রটি একসময় জনসংখ্যায় পৃথিবীতে বৃহত্তম ছিল, এখন জনসংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে।
এখন জনসংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে। সেই রাষ্ট্রটি একটি সমাজতন্ত্র রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র। সেই রাষ্ট্রটিতে সমাজতন্ত্র বিপ্লব হয়েছিল 1949-এ। সেই রাষ্ট্রের দুইটা বিখ্যাত নদীর নাম বলছি, হুয়াংহো নদী, ইয়াংসিকিয়াং নদী। হুয়াংহো নদী, ইয়াংসিকিয়াং নদী। সেই রাষ্ট্রটি একটা রাষ্ট্রের ভয়ে মহাপ্রাচীর নির্মাণ করেছে, মহাপ্রাচীর নির্মাণ করেছে একটা রাষ্ট্রের আক্রমণের ভয়ে, একটা জাতির আক্রমণের ভয়ে। যে রাষ্ট্রটি আমাদের বর্তমান বাণিজ্যের বড় অংশীদার। বাংলাদেশ ওই রাষ্ট্র থেকে সবচেয়ে বেশি আমদানি করে, ওই রাষ্ট্রটি থেকেই বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে। লাস্ট ক্লু, রাষ্ট্রটির রাজধানী বেইজিং, মুদ্রা ইউয়ান। রাজধানী বেইজিং, মুদ্রা ইউয়ান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের কাছ থেকে উত্তরের প্রত্যাশায় ছিলাম। এরকম ক্লু দিয়ে যদি আমি উত্তর বের করতে পারি তাহলে সবচেয়ে ভালো হয়, এবং পাশাপাশি অনেক প্রশ্ন কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যায়। তো আমরা দেখবো এর পরবর্তীতে যে রাষ্ট্রটি পরমাণু বোমার পরীক্ষা চালিয়ে বিশ্বকে জানান দিল তার নাম হলো চীন। চীন হচ্ছে 1964 সালে পরমাণু বোমার অধিকারী হয়েছে। 64-তে সুন্দর করে লিখে নাও। এরপর একটা ঘটনা ঘটবে, তোমরা দেখি পরেরটা পারো কিনা। এর পরের রাষ্ট্রটির ক্লু দিচ্ছি। রাষ্ট্রটি 6 নম্বর অবস্থানে যে রাষ্ট্রটি রয়েছে পরমাণু বোমার পরীক্ষায় বা শক্তিতে। শক্তিতে বলতে মানে পরমাণু বোমা তোমার হচ্ছে ক্ষমতা, পরমাণু বোমার ক্ষমতা বা পরমাণু বোমার তোমার হচ্ছে মালিক হয় 6 নম্বর অবস্থানে রয়েছে। সেই রাষ্ট্রটি চীনের প্রতিবেশী, চীনের প্রতিবেশী, চীনের দক্ষিণ দিকে অবস্থিত। রাষ্ট্রটি চীনের দক্ষিণে অবস্থিত। এই রাষ্ট্রটির সাথে চীনের মাঝে মাঝে সংঘর্ষ হয় ছোটখাটো। এই রাষ্ট্রটি আর রাষ্ট্রটির সাথে চীনের দুইটা সীমান্ত রয়েছে, একটা ম্যাকমোহন লাইন, একটা হচ্ছে ল্যাক লাইন। ল্যাক একটা ম্যাকমোহন লাইন, একটা হচ্ছে ল্যাক লাইন, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এখন যে রাষ্ট্রটির কথা বলছি সেই রাষ্ট্রটি চীন থেকে পৃথক হয়েছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এবং ম্যাকমোহন লাইন দ্বারা। রাষ্ট্রটি চীনের দক্ষিণে অবস্থিত। এই রাষ্ট্রটির প্রদেশ রয়েছে 28টি। 28টি প্রদেশ রয়েছে। দেখি কে উত্তর করতে পারো। 28টি প্রদেশ রয়েছে এবং রাষ্ট্রটি বর্তমানে জনসংখ্যায় সর্ববৃহৎ রাষ্ট্র। রাষ্ট্রটি বর্তমান জনসংখ্যার সর্ববৃহৎ রাষ্ট্র এবং বাংলাদেশের 3 দিকে অবস্থিত। যে রাষ্ট্রটির নাম তোমরা অলরেডি বলে ফেলেছ, সেটি একটি ফেডারেল রাষ্ট্র যার প্রদেশ বর্তমান রয়েছে 28টি। যে রাষ্ট্রটির নাম হচ্ছে ভারত। ভারত বা যাকে আমরা ইন্ডিয়া বলছি, কিন্তু তারা ভারত বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। রাষ্ট্রটির নাম হচ্ছে ভারত। ভারত পরমাণু বোমার অধিকারী হয়েছে 1974 সালে। এইবার খেলা জমে গেল। ভারত যদি পরমাণু বোমার অধিকারী হয় তাহলে ভারতকে টেক্কা দেওয়ার জন্য, ভারতের সাথে ব্যালেন্স করার জন্য ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী একটি রাষ্ট্র এবার পরমাণু বোমার অধিকারী হবে, পরমাণু বোমার পরীক্ষা চালাবে। সেই রাষ্ট্রটি একটি মুসলিম রাষ্ট্র। এই রাষ্ট্রটিতে যখন যে রাষ্ট্র হবে, এই রাষ্ট্রটিতে সামরিক শাসন বর্তমান বিরাজমান, সামরিক শাসন বিরাজমান রাষ্ট্রটিতে, একটি মুসলিম রাষ্ট্র। রাষ্ট্রটির রাজধানীর নাম আমাদের চট্টগ্রামের প্রাচীন নামে। যে রাষ্ট্রটির রাজধানীর নাম আমাদের চট্টগ্রামের প্রাচীন নামে, আমাদের চট্টগ্রামের যে প্রাচীন নাম ছিল বর্তমানে এই রাষ্ট্রটির রাজধানী সেম। যে রাষ্ট্রটির দক্ষিণ দিকে রয়েছে আরব সাগর, যে রাষ্ট্রটির সাথে ইরানের সীমান্ত রয়েছে, যে রাষ্ট্রটি অলরেডি তোমরা কমেন্ট করে ফেলেছো যে মুসলিম রাষ্ট্র বলেছেন, যেহেতু ভারতের চির প্রতিদ্বন্দ্বী বলেছেন, যার দক্ষিণ দিকে আরব সাগর রয়েছে, ইরানের সঙ্গে সীমান্ত রয়েছে, চীনের সাথে কিছু সীমান্ত রয়েছে। এই রাষ্ট্রটিতে বর্তমানে সামরিক শাসন রয়েছে। যে রাষ্ট্রটি একসময় আমাদের শাসন করেছে, যাদের কাছ থেকে 71-এ আমরা 9 মাস যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছি, সেই রাষ্ট্রটি হচ্ছে পাকিস্তান। ওকে, এরপরে কে বলতো? পাকিস্তান পরমাণু বোমার অধিকারী হয়ে গেল। পাকিস্তান পাকিস্তান পরমাণু বোমার অধিকারী হয়ে গেল। অধিকার মানে অর্থাৎ ক্ষমতা হলো 1998 সালে। 1998 সালে পাকিস্তান পরমাণু বোমার অধিকারী হলো। এইবার লাস্ট কান্ট্রি তোমাদের অপশন দিচ্ছি। এখন যে হ্যাঁ আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করব, এটাকে
রিজন বলেছে ভাইয়া বাংলাদেশে কি আছে, দেখা যাক বাংলাদেশে কিছু আছে কিনা। আমি তোমাদের বাংলাদেশের সম্পর্কে কিছু বলার চেষ্টা করব, তোমরা আগে এটা উত্তর করো। দ্য লাস্ট কান্ট্রি, একই নামে দুইটা রাষ্ট্র, অপশন দিচ্ছি বা ক্লু দিচ্ছি, একই নামে দুইটা রাষ্ট্র, একটা উত্তরের নামে, একটা দক্ষিণ নামে, একই নামে দুইটা রাষ্ট্র। যে রাষ্ট্রটি চীন এবং রাশিয়ার বন্ধু, যে রাষ্ট্রটি ইরানকে বর্তমান কথায় কথায় সাপোর্ট দিয়ে গিয়েছে, ইরানে যে আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র তার তীব্র নিন্দা জানিয়েছে, যে রাষ্ট্রটির প্রেসিডেন্ট একজন এরকম ইয়াং, এরকম মোটা কাটা নাদুস নুদুস এবং চুলের কাটিং মাস্টার যাকে আমরা বলি, এবং যে রাষ্ট্রটির রাজধানী পিয়ংইয়ং মুদ্রা অন, এবং এই রাষ্ট্রটি 1950 থেকে 53 পর্যন্ত একটা যুদ্ধ করেছে। রাষ্ট্রটির নাম, শুধু কোরিয়া বললে কি হবে, শুধু কোরিয়া বললে বলতে হবে ভাইয়া উত্তর কোরিয়া। কোরিয়া তো দুইটা, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, বলতে হবে ভাইয়া উত্তর কোরিয়া। ওকে, উত্তর কোরিয়া। তাহলে এই যে উত্তর কোরিয়া পরমাণু বোমার অধিকারী হয়ে গেল 2006 সালে। এই হচ্ছে পৃথিবীতে স্বঘোষিত 8টি পরমাণু শক্তিশালী রাষ্ট্র। আমি আবার তোমাদের সামনে রিভিউ করছি। প্রথম হচ্ছে যুক্তরাষ্ট্র 1945 সাল, দ্বিতীয় সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, বর্তমানে রাশিয়া বলবো যেহেতু 49 এর জন্য সোভিয়েত ইউনিয়ন লিখে রেখেছি, 1949 সালে, ব্রিটেন 52, ফ্রান্স 1960, চীন 1964, ভারত 74, পাকিস্তান 98 এবং উত্তর কোরিয়া কত 2006। আশা করি তোমরা লিখে নিয়েছো। এবার আমরা কিছু রাষ্ট্রের নাম দেখব, ঠিক আছে? এবার আমরা কিছু রাষ্ট্রের নাম দেখব। কোন কোরিয়া মনে ছিল না, এটা উত্তর কোরিয়া কিন্তু নর্থ কোরিয়া। আচ্ছা, এবার এর পাশাপাশি আমরা কিছু রাষ্ট্র দেখব। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় সর্বশেষ স্বঘোষিত পরমাণু শক্তিধর রাষ্ট্র কোনটা, উত্তর কোরিয়া। প্রশ্ন হতে পারে যে ফ্রান্স পরমাণু শক্তির অধিকারী কবে হয়েছে, 60 সালে। প্রশ্ন হতে পারে চীন পরমাণু শক্তির অধিকারী কত সালে হয়েছে, 1964 সালে। ভারত পরমাণু শক্তির অধিকারী হয়েছে কত সালে, 1974 সালে। এই সিকোয়েন্সটা, এই সালগুলো এবং এই রাষ্ট্রগুলো তোমাদের মনে রাখবে আমি সেই প্রত্যাশা করি, এবং ইনশাল্লাহ এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা আছে, যেহেতু পরমাণু ইস্যুটা বর্তমানে খুবই আলোচিত। এরপর আমরা লিখব যে গোপনে পরমাণু রেখেছে, ধারণা করা হয় আর কি, গোপনে পরমাণু রেখেছে বা পরমাণু বোমা রেখেছে। কারা কারা রেখেছে? গোপনে রেখেছে, যাদের কাছে ধারণা করা হয় যে পরমাণু বোমা আছে। এর মধ্যে আমি অপশন দিচ্ছি, নাম্বার 1, এমন একটি রাষ্ট্র এখানে লিখবা যে রাষ্ট্রটিকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলা হয়, ক্যান্সার অফ মিডল ইস্ট, মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলা হয় যে রাষ্ট্রটিকে। যে রাষ্ট্রটির সঙ্গে বর্তমান আরেকটি রাষ্ট্রের যুদ্ধ সংগঠিত হচ্ছে, যে রাষ্ট্রটি পৃথিবীতে একটা ধর্মের একটাই রাষ্ট্র আছে, যে রাষ্ট্রকে হিটলার দেখতে পারতো না, যে রাষ্ট্রের মানুষকে দেখতে পারতো না, প্রায় 6 মিলিয়ন তথা 60 লক্ষ ওই মানুষকে হত্যা করেছিল হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন, যাকে হলোকস্ট বলা হয়। সেই রাষ্ট্রটি একটি দখলদার রাষ্ট্র। সেই রাষ্ট্রটি বর্তমানে, হ্যাঁ দেখি তোমরা অলরেডি উত্তর করে ফেলেছো যে ভাইয়া মধ্যপ্রাচ্যের ক্যান্সার, যেহেতু বলেছেন মধ্যপ্রাচ্যের ক্যান্সার বা ওনলি ওয়ান কান্ট্রি, একটা ধর্মের রাষ্ট্র আছে পৃথিবীতে, একটা ইহুদি ধর্মের রাষ্ট্র আছে, সেটা কি ইসরায়েল। ইসরায়েলের কাছে প্রায় নাকি 90টার মতো কি আছে, পরমাণু বোমা আছে, গোপনে তারা রেখেছে, অথচ তারা ইরানকে পরমাণু বোমার অধিকারী বা পরমাণু শক্তি সঞ্চার করতে দিচ্ছে না, অথচ তারা গোপনে রেখেছে, ইরানকে বাধা দিচ্ছে। কারণ ইরানের পরমাণু বোমা যদি মধ্যপ্রাচ্যে হয়ে যায় তাহলে ইসরায়েলের সাথে ব্যালেন্স হয়ে গেল, ইসরায়েলের জন্য হুমকি হয়ে যাবে। অথচ দেখো
ওরা পরমাণু বোমা রাখলেও প্রায় 90টার মতো নাকি পরমাণু বোমা রেখেছে। কে রেখেছে? ইসরায়েল। গোপনে নাকি আছে, অর্থাৎ এটা কিন্তু ওরা প্রকাশ না করলেও এটা কিন্তু একদম দেখা যাচ্ছে যে যাকে আমরা ওপেন সিক্রেট বলি, ওপেন সিক্রেট বলি, সবাই জানে ওর কাছে আছে। তো হিসেবে বিভিন্ন সংস্থার হিসেবে দেখা গিয়েছে যে তার কাছে প্রায় 90টার মতো বা তারও বেশি পরমাণু বোমা রয়েছে। আচ্ছা, অথচ সে ইরানকে পরমাণু বোমা বা পরমাণু শক্তিধর রাষ্ট্র হতে বাধা প্রদান করছে বা বিভিন্ন ধরনের আমরা জানি আগ্রাসন চালাচ্ছে। এর পরে যে রাষ্ট্রটি বলবো নাম্বার 2 নাম্বার রাষ্ট্র, এই রাষ্ট্রটি হচ্ছে এক, অর্থাৎ উত্তর দক্ষিণ দিয়ে নাম আছে। এর মধ্যে একটা অলরেডি তোমরা পড়ে ফেলেছো, উত্তর দক্ষিণ দিয়ে নাম আছে, এর মধ্যে একটা স্বঘোষিত। আর দক্ষিণ কোরিয়া বলা হয়ে থাকে, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এই কোরিয়াও নাকি তোমার হচ্ছে পরমাণু শক্তি আছে। কেন? কারণ যেহেতু উত্তর কোরিয়াতে আছে, আর উত্তর কোরিয়ার চির প্রতিদ্বন্দ্বীকে দক্ষিণ কোরিয়া। তো উত্তর কোরিয়ার কাছ থেকে দক্ষিণ কোরিয়াকে বাঁচানোর জন্য, দক্ষিণ কোরিয়াকে রক্ষার জন্য আমেরিকা কর্তৃক বা যুক্তরাষ্ট্র কর্তৃক পরমাণু বোমা কিন্তু সাপ্লাই দেওয়া হয়েছে, বা পরমাণু বোমা শক্তির একটা সম্ভাবনা রয়েছে ধারণা করা হয়, সেটি হচ্ছে দক্ষিণ কোরিয়া। কারণ উত্তর কোরিয়ার যেহেতু আছে, আর উত্তর কোরিয়া তো চীন রাশিয়ার বন্ধু, আর আমেরিকার বন্ধুকে দক্ষিণ কোরিয়া, তো দক্ষিণ কোরিয়াকে তো অবশ্যই উত্তর কোরিয়ার কাছ থেকে বাঁচাইতে হবে, ব্যালেন্স করতে হবে। এই জন্য ধারণা করা হয় যুক্তরাষ্ট্র কর্তৃক পরমাণু বোমার সঞ্চার করেছে যে কোরিয়া, সেটি হচ্ছে দক্ষিণ কোরিয়া, বা এটা গোপনে, এটা প্রকাশ্যে না, দক্ষিণ কোরিয়া। আচ্ছা, এইবার 3 নাম্বার যে রাষ্ট্রটিকে ধারণা করা হয় আমি লিখে দিচ্ছি, জার্মানি। বলা হয়ে থাকে জার্মানির কাছেও নাকি আছে। বলা হয়ে থাকে 4 নাম্বার দক্ষিণ আফ্রিকার কাছে আছে, দক্ষিণ আফ্রিকার কাছে আছে ধারণা করা হয়, দক্ষিণ আফ্রিকার কাছে আছে। আর লাস্ট যেটা ধারণা করা হয়, অস্ট্রেলিয়ার কাছেও থাকতে পারে। কারণ প্রশান্ত মহাসাগরীয় বা ওশেনিয়া মহাদেশের একটি শক্তিশালী রাষ্ট্র অস্ট্রেলিয়া, যেটি কিন্তু আমেরিকার বন্ধু। তো ওই অঞ্চলে আমেরিকা নিরাপত্তার জন্য, আমেরিকা তার বন্ধুদের নিরাপত্তার জন্য যে রাষ্ট্রের কাছে পরমাণু হস্তান্তর করতে পারে, সেটি হচ্ছে অস্ট্রেলিয়া। তবে এটা নিশ্চিত যে ইসরায়েল এবং দক্ষিণ কোরিয়ার কাছে এটা নিশ্চিত যে থাকার সম্ভাবনা অনেক অনেক অংশেই নিশ্চিত এই দুইটি রাষ্ট্রের কাছে। আর বাকি রাষ্ট্রগুলোর কাছে ধারণা করা হয় যে ওদের কাছে থাকতে পারে, মানে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে যে আছে কি নাই। তবে আমার চিন্তা মতে, আমার চিন্তা মতে যে এখানে অস্ট্রেলিয়ার কাছেও কিন্তু থাকতে পারে। কারণ প্রশান্ত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে ওই যে ওশেনিয়া মহাদেশ আছে, 14টা রাষ্ট্র আছে, তাদের রক্ষার জন্য কি বলেছি, তাদের রক্ষার জন্য কিন্তু এখানে অস্ট্রেলিয়ার কাছে আমেরিকা পরমাণু বোমা কি করতে পারে, সাপ্লাই দিতে পারে। ঠিক আছে, সবাই কি এই দুইটার কাছে আছে এটা মোটামুটি নিশ্চিত, কিন্তু বাকিগুলোর কাছে এটা সন্দেহ করা হয়। সবাই কি লিখেছো? সবার লেখা হলে আমি পরবর্তী স্লাইডে চলে যাব। সবার লেখা হয়েছে কিনা? লেখা হলে কিছু প্রশ্ন তোমাদের দিব। চলে যাচ্ছি আমি পরবর্তীতে কিছু প্রশ্নে। এবার প্রশ্ন লেখো যে সবচেয়ে বেশি পরমাণু বোমা কোন দেশের কাছে রয়েছে? বোমা কোন দেশের কাছে রয়েছে? দেশের কাছে রয়েছে সবচেয়ে বেশি পরমাণু বোমা কোন দেশের কাছে রয়েছে? একটা প্রশ্ন, দেখি কে কে উত্তর করতে পারো, ঝটপট উত্তর করো। সবচেয়ে বেশি পরমাণু বোমা কোন দেশের কাছে রয়েছে? পরমাণু বোমা কোন দেশের কাছে রয়েছে? আরেকটি প্রশ্ন দিচ্ছি তোমাদের, যে ইউরোপের বাল্টিক সাগরের তীরে, বাল্টিক সাগরের তীরে পরমাণু বোমা সমৃদ্ধ এলাকা,
পরমাণু বোমা সমৃদ্ধ এলাকা বা ছিটমহলও বলা হয় এটাকে, এলাকা কালিনিনগ্রাদ। কালিনিনগ্রাদ, কালিনিনগ্রাদ, কালিনিনগ্রাদ কোন দেশের অংশ? কোন দেশের অংশ? কোন দেশের অংশ? এইটা যে উত্তর করতে পারবা তার অবস্থা খুবই খুবই ভালো। কোন দেশের অংশ? আচ্ছা, আরেকটি প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, বুশাহর, বুশাহর বা এই যে তোমার হচ্ছে ইস্পাহান, কি বলেছি, ইস্পাহান, অথবা এখানে রয়েছে নাতাঞ্জ, 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 তাহলে কি বলছে, বুশাহর, বুশাহর, ইস্পাহান, নাতাঞ্জ, বুশাহর, ইস্পাহান, নাতাঞ্জ। ঠিক আছে, তোমরা বলো হ্যাঁ বুশাহর, ইস্পাহান। 30 সেকেন্ড একটু অপেক্ষা করো তো, দেখি তো কয়টা প্রশ্ন উত্তর করো দ্রুত। দ্রুত উত্তর করো, দেখি কে কে উত্তর করতে পারো। হ্যাঁ দ্রুত উত্তর করো ভাইয়া, তোমরা একটু দ্রুত উত্তর করো যে বুশাহর, ইস্পাহান, নাতাঞ্জ, নাতাঞ্জ ও ফার্দো, ফার্দো, ফার্দো কোন দেশের, কোন দেশের পরমাণু কর্মসূচি? কোন দেশের পরমাণু কর্মসূচি? পরমাণু কর্মসূচি, কোন দেশের পরমাণু কর্মসূচি? এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। আরেকটি প্রশ্ন, 2024 সালে, 2024 সালে পরমাণু বোমা, পরমাণু বোমা, পরমাণু বোমা নির্মূল করার প্রচেষ্টার জন্য, নির্মূল করার প্রচেষ্টার জন্য কোন সংস্থা, কোন সংস্থা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে? কোন সংস্থা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে? শান্তিতে নোবেল পেয়েছে, নোবেল পুরস্কার। এই নোবেল কিন্তু আমার গায়ক নোবেল না, ঠিক আছে, এই নোবেল আবার গায়ক নোবেল না, আমাদেরও নোবেল আছে, ঠিক আছে, নোবেল পুরস্কার পেয়েছে, আমাদেরও কিন্তু নোবেল আছে, যেটা কিছুদিন আগে ইডেন কলেজে এক ছাত্রী নোবেল পুরস্কার পেয়েছে, নাকি মানে নোবেলকে বিয়ে করেছে আর কি, আমাদের গায়ক নোবেলকে। এই জন্য অনেকেই বলেছে যে ইডেন কলেজের ছাত্রী পেলেন নোবেল। এখন এই নোবেল নোবেল পুরস্কার না, নোবেলকে পেয়েছে, অর্থাৎ নোবেলকে বিয়ে করেছে, ঠিক আছে। তো লক্ষ্য করো, আমরা দিয়েছি 24 সালে পরমাণু বোমা নির্মূল করার প্রচেষ্টার জন্য, প্রচেষ্টা মানে পরমাণু বোমা পৃথিবীতে থাকবে না এমন একটা প্রচেষ্টার জন্য শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। এই কয়েকটি প্রশ্নের ঝটপট উত্তর করো। আমি আবার বলে দিচ্ছি, প্রথম প্রশ্ন দিয়েছি সবচেয়ে বেশি পরমাণু বোমা কোন দেশের কাছে রয়েছে, তারপরে ইউরোপের বাল্টিক সাগর, কি সাগর এটা, বাল্টিক একটা সাগর আছে, ইউরোপের বাল্টিক সাগরের পরমাণু বোমা সমৃদ্ধ এলাকা কালিনিনগ্রাদ, এলাকার নাম কালিনিনগ্রাদ কোন দেশের অংশ, কোন দেশের অংশ। এরপরে দিয়েছি বুশাহর, বুশাহর, ইস্পাহান বা নাতাঞ্জ, ফার্দো কোন দেশের পরমাণু কর্মসূচি। পরবর্তীতে 24 সালে পরমাণু বোমা নির্মূল করার প্রচেষ্টার জন্য বা পরমাণু বোমা পৃথিবীতে ধ্বংস করে দেওয়ার জন্য কোন সংস্থাটি নোবেল পুরস্কার পেয়েছে। দেখি এখন পর্যন্ত তোমাদের কারোর উত্তর আমি পাইনি, এখন পর্যন্ত তোমাদের কোনো উত্তর পাইনি অনেকের, আমি তোমাদের উত্তর দেখার অপেক্ষায় রইলাম। আমি ফোন বের করছি, দেখি তোমরা কে কে উত্তর করতে পারো, যত দ্রুত সম্ভব উত্তর করার চেষ্টা করো। দেখি অনেকে উত্তর করেছো, মুরসালিন মন উত্তর করেছে, খাদিজা আক্তার সুইটি উত্তর করেছে, এরপর হচ্ছে হাসিব হোসেন উত্তর করেছে, মারিয়া বিনতে মান্নান উত্তর করেছে।
তারপর সিদরাতুল মুনতাহা। আচ্ছা ঠিক আছে, একটু দ্রুত উত্তর করো সবাই, যত দ্রুত সম্ভব উত্তর করার চেষ্টা করো। ওকে ঠিক আছে, তো আমরা এখানে 1 নাম্বার সিদ্ধাতুল মুনতাহা বলেছে রাশিয়া, 3 নাম্বার 2 নাম্বার উত্তর করে নাই, সে বলেছে ইরান, নিহান হিদান কিও। ওকে, রাশিয়া, ইরান, নিহান হিদান কিও, মানে 2 নাম্বারের উত্তর আমি কারোর কাছে পেলাম না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি বলে দিচ্ছি, তোমরা না পারলে পারো না বলেই তো শিখতে এসেছো। সবচেয়ে বেশি পরমাণু বোমা কোন দেশের কাছে রয়েছে? মনে রাখবা সবচেয়ে বেশি পরমাণু বোমা, একটু অন্য কালার ব্যবহার করছে এখানে, যে রাশিয়ার কাছে রয়েছে। সবচেয়ে বেশি পরমাণু বোমা রয়েছে রাশিয়ার কাছে। আমরা কোথায় লিখি? এখানে লিখছি, উত্তরটা এখানে লিখছি। সবচেয়ে বেশি পরমাণু বোমা রয়েছে রাশিয়ার কাছে, প্রায় প্রায় 5459টার মতো, প্রায় 5400 প্লাস। আমরা যদি এভাবে লিখি 5400 প্লাস পরমাণু বোমা রাশিয়ার কাছে রয়েছে। বলা হয়ে থাকে রাশিয়ার কাছে যে পরিমাণ পরমাণু বোমা আছে, এই দিয়ে মানব সভ্যতা ধ্বংস করে দেওয়া সম্ভব। চিন্তা করতে পারো, রাশিয়ার কাছে যে পরিমাণ পরমাণু বোমা আছে, রাশিয়ার কাছে যে পরিমাণ পরমাণু বোমা সঞ্চিত আছে, বা রাশিয়া যে পরিমাণ পরমাণু বোমা গচ্ছিত করেছে, তৈরি করেছে, তা দিয়ে মানব সভ্যতা ধ্বংস করে দেওয়া সম্ভব। তো তোমরা কি চিন্তা করো যে এই যে ইউক্রেনের সাথে যে রাশিয়ার যুদ্ধ হচ্ছে, যে ইউক্রেন কখনো পারবে? ইউক্রেন শুধু যুদ্ধ করা পর্যন্তই, কেননা রাশিয়া যখন চূড়ান্ত পর্যায়ে দেখবে যে ইউক্রেন মরণ কামড় দিচ্ছে, বা ইউক্রেন রাশিয়ার প্রচন্ড পরিমাণে ক্ষতি করছে, তখন কিন্তু রাশিয়া পরমাণু বোমা অ্যাপ্লাইয়ের একটা চিন্তা ভাবনা করতে পারে। আর রাশিয়ার পরমাণু যদি অ্যাপ্লাই হয়, পৃথিবীর সবচেয়ে বেশি পরমাণু, এই পরমাণু দ্বারা রাশিয়া কিন্তু পুরো ইউরোপকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিতে পারে, পুরো ইউরোপ তছনছ হয়ে যেতে পারে। এই জন্য আমরা দেখি ইউক্রেন যুদ্ধ করছে, যুদ্ধ করা পর্যন্ত শেষ। ইউক্রেনে যুদ্ধ করে কোনো বেনিফিটেড হবে না, বরং ইউক্রেনে আরো লস হচ্ছে, ইউক্রেন আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এই যুদ্ধে ইউক্রেনের জয়ী হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ইমব্যালেন্স, ইমব্যালেন্স পাওয়ার। ঠিক আছে, আচ্ছা, তো এবার যাচ্ছি 2 নম্বর প্রশ্নে। ইউরোপের বাল্টিক সাগর, ইউরোপে একটা সাগর আছে, নাম হলো বাল্টিক সাগর। তোমরা দেখবা ইউরোপের উত্তর দিকে একটা সাগর রয়েছে, বাল্টিক সাগর। এই বাল্টিক সাগরের তীরে পরমাণু বোমা সমৃদ্ধ একটি এলাকা রয়েছে, যে এলাকাটির নাম মনে রাখবা কালিনিনগ্রাদ। কালিনিনগ্রাদ এই এলাকাটির নাম মনে রাখো। এই এলাকাটি ইউরোপের অভ্যন্তরে, একদম ইউরোপের অভ্যন্তরে ছিটমহল বলা চলে। ছিটমহল মানে কি? একটা রাষ্ট্রের কিছু অংশ অন্য রাষ্ট্রের মধ্যে থাকলে তাকে ছিটমহল বলে। এই রাষ্ট্রটি, এই কালিনিনগ্রাদ কোন দেশের অংশ? কেউ কি বলতে পেরেছো? কেউ বলতে পারো নাই? এই কালিনিনগ্রাদ মূলত রাশিয়ার অংশ। রাশিয়া কোথায় আর কালিনিনগ্রাদ কোথায়? এস্তোনিয়া, লিথুনিয়া পার দিয়ে কিন্তু এই কালিনিনগ্রাদে যেতে হয়। এই অংশটি রাশিয়ার হলেও এই অংশটি কিন্তু রাশিয়ার সাথে যুক্ত নয়। এই অংশটি রাশিয়া থেকে বিচ্ছিন্ন, ইউরোপের মধ্যে বাল্টিক সাগরের তীরে আলাদা একটি অঞ্চল, যেখানে রাশিয়া পরমাণু গচ্ছিত রেখেছে ধারণা করা হয়। এবং কখনো যদি ইউরোপের সাথে রাশিয়ার কোনো দ্বন্দ্ব বা সেরকম পর্যায়ে যায়, এই কালিনিনগ্রাদ থেকে রাশিয়া কিন্তু পরমাণু ইউরোপে অ্যাপ্লাই করতে পারে। এই জন্য কালিনিনগ্রাদকে ছিটমহল বলা হয়, যেহেতু রাশিয়ার অংশ, কিন্তু এটা মূলত বাল্টিক সাগরের তীরে রাশিয়া থেকে বিচ্ছিন্ন। এই পরমাণু সমৃদ্ধ এলাকাটি ভয়ঙ্কর, এবং যেটি বর্তমান রাশিয়ার মালিকানায় রয়েছে। তোমরা এটা অনেকেই উত্তর করতে পারো নাই। এরপরে যাচ্ছি বুশহর, ইস্পাহান বা নাতাঞ্জ, ফার্দো। বর্তমান বহুল আলোচিত, এবং তোমাদের যে কোনো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এটা আমি তোমাদেরকে 6 স্টার বা যত স্টার পারো আমি তোমাদের দিয়ে রাখলাম। এরপরেও যদি কেউ না বোঝো, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, যে এখান থেকে কিন্তু আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি, স্টার চিহ্ন দিয়েছি। বুশহর, ইস্পাহান, নাতাঞ্জ, ফার্দো, এই পরমাণু কর্মসূচিগুলো কার? যেটি বর্তমান বহুল আলোচিত, এবং যেখানে আমেরিকা সম্প্রতি আক্রমণ চালিয়েছে। এর পাল্টা আক্রমণ গতকালকে আমরা দেখলাম ইরান চালিয়েছে। এই পরমাণু কর্মসূচিগুলোই নিয়ে তো ইরানের সাথে দ্বন্দ্ব, যেখানে ধারণা করা হচ্ছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। বিশুদ্ধ ইউরেনিয়াম ইরান গচ্ছিত করে ইরান পরমাণু বোমা তৈরির প্রায় কাছাকাছি এই পরমাণু কর্মসূচিগুলোতে।
সেই জন্য যুক্তরাষ্ট্র সহ তার মিত্ররা ইসরায়েল তথা পশ্চিমারা কি করলো, ইরানকে আক্রমণ করে, একটা ইস্যু নিয়ে আক্রমণ করে ইরানের পরমাণু কর্মসূচিগুলো ধ্বংস করার চেষ্টা চালিয়েছে। ধ্বংস হয়েছে কিনা জানি না, তবে যথেষ্ট ইরানের ক্ষতি হয়েছে। ঠিক আছে, অথচ ইসরায়েলের নিজের কাছেই কিন্তু পরমাণু বোমা আছে। তো এই কর্মসূচিগুলো নিয়েই কিন্তু এত ঝামেলা হচ্ছে। তাহলে এই কর্মসূচিগুলো কার? ইরানের। এরপর 24 সালে পরমাণু বোমা নির্মূল করার প্রচেষ্টার জন্য কোন সংস্থা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে? সেই সংস্থার নাম নিহান হিদানকিও। নিহান, জাপানের সংস্থা নিহান হিদানকিও, হিদানকিও, নিহান হিদানকিও এই সংস্থা একটা সংস্থা, যে সংস্থাটি 1900 প্রতিষ্ঠা লাভ করেছে। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1956 সালে। এই সংস্থাটি জাপানের সংস্থা। কার সংস্থা? জাপানের সংস্থা। তোমরা জানো পরমাণু বোমার জ্বালা, পরমাণু বোমার প্রভাব একমাত্র জাপানের জাতিই বোঝে। হিরোশিমা ও নাগাসাকি শহরের মানুষ জানে যে পরমাণু বোমার কি জ্বালা। এখন পর্যন্ত আমি তোমাদের ক্লাসের প্রথম দিকে কিন্তু একটা কথা বলে রেখেছি। ক্লাসের প্রথম দিকে একটা কথা বলে রেখেছি যে পরমাণু বোমা ফিশন প্রক্রিয়ায় ছড়িয়ে পড়ে। ফিশন প্রক্রিয়ায় পরমাণু বোমা ছড়িয়ে পড়ে। ফিশন প্রক্রিয়া, ফিউশন না, কিন্তু ফিশন প্রক্রিয়ায়, মানে একটার পর একটা পরমাণু বোমা দেখা যাচ্ছে যে মানে ছড়াইতে থাকে। এবং বলা হয়ে থাকে পরমাণু বোমা যেখানে নিক্ষেপ করা হয় ওই আশপাশের কয়েক কিলোমিটার ধরে পৃথিবী যতদিন থাকবে ততদিন ওই পরমাণু বোমার ইফেক্ট, রিয়্যাক্ট বা প্রভাব থেকে যাবে। এবং তোমরা জানো যে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে আশেপাশে এখনো যে বাচ্চাগুলো হয়, জন্মগ্রহণ করে, তারা নাকি এখনো প্রতিবন্ধী হয়। কেন? ওই পরমাণু বোমার প্রভাব এখন পর্যন্ত রয়েছে এবং আজীবন নাকি থাকবে পরমাণুর প্রভাব। এমন একটি বোমা, যে বোমাটি তৈরি করা যত সহজ, তৈরি করা যত কঠিন, তার চেয়েও কঠিন এটা প্রয়োগ করে। এখন কিন্তু অনেক আইন আছে, ইচ্ছা করলে পরমাণু বোমা প্রয়োগ সহজে করা যায় না। অনেক আইন আছে যে কখন প্রয়োগ করা যাবে। যখন তুমি অন্য রাষ্ট্র দ্বারা আক্রান্ত হবা, পরমাণু আক্রান্ত, তখন তুমি পরমাণু বোমা কি করতে পারবা? আক্রমণ করতে। যদিও এক এক দেশে এক একটা নীতি রয়েছে। যেমন ভারতের নীতি হচ্ছে আমার উপর কেউ আক্রমণ করলে আমি তাকে পরমাণু আক্রমণ করব। মানে যদি পরমাণু আক্রমণ ভারতে করে তাহলে ভারত তাকে পরমাণু আক্রমণ পাল্টা চালাবে। পাকিস্তানের যেমন ফার্স্ট, পাকিস্তান যে কোনো মুহূর্তে পরমাণু আক্রমণ করতে পারে। মানে পাকিস্তানকে আক্রমণ করতে হবে এমন না। পাকিস্তানের নীতি হচ্ছে আমার জন্য যে থ্রেট, আমি তার উপর পরমাণু আক্রমণ করতে পারি। ভারতের নীতি যদি আমাকে আক্রমণ করে কেউ, আমি তাকে আক্রমণ করবো পরমাণু বোমা দিয়ে। তো পরমাণু বোমা ব্যবহারের অনেক নিয়ম কানুন রয়েছে। যাই হোক, সেদিকে আমরা না যাই। মনে রেখো যে এই যে কথা বললাম যে 2024 সালে পরমাণু বোমা নির্মূল করার প্রচেষ্টার জন্য কোন সংস্থা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে? নিহান হিদানকিও, প্রতিষ্ঠা 1956, জাপানের সংস্থা। আর যে কথাটি বলছিলাম যে পরমাণু বোমার জ্বালা যন্ত্রণা এটা জাপানি সহ্য করছে, জাপানি বুঝতে পারছে, কারণ এর প্রক্রিয়াটি ফিশন প্রক্রিয়া, এ আজীবন এর রিয়াক্ট ঘটবে। কাজে পরমাণু বোমা তৈরি করা যত কঠিন, তার চেয়ে প্রয়োগ করা কঠিন। কারণ এই বোমা প্রয়োগ করলে সারা পৃথিবীর নিন্দার ঝড় উঠে যাবে এবং পুরো পৃথিবী থেকে সে রাষ্ট্রকে এক ঘুরিয়া করে দেওয়া হবে। কারণ মানব সভ্যতা ধ্বংসের জন্য এই বোমা যথেষ্ট। এক রাশিয়ার কাছেই যে পরমাণু বোমা আছে তাদের মানব সভ্যতা ধ্বংস করা যায়। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি। তাহলে প্রথম থেকে একটু প্রশ্নগুলো বলছি। সবচেয়ে বেশি পরমাণু বোমা রয়েছে রাশিয়ার কাছে, প্রায় 5,459 বা 400+ বলেছি। ইউরোপের বাল্টিক সাগরের তীরে পরমাণু বোমা সমৃদ্ধ এলাকা কালিনিনগ্রাদ কোন দেশের অংশ? রাশিয়ার অংশ। বুশাহর, ইস্পান বা নাতানজ, ফার্দো কোন দেশের পরমাণু কর্মসূচি বর্তমান আলোচিত? সেটা ইরানের। 24 সালে পরমাণু বোমা নির্মূল করার প্রচেষ্টার কারণে কোন সংস্থা নোবেল পুরস্কার পেয়েছে? নিহান হিদানকিও, জাপানের একটি প্রতিষ্ঠান। ঠিক আছে। আচ্ছা, আমরা এরপরে চলে যাচ্ছি পরমাণু বোমা থেকে। এবার লেখো পরমাণু অস্ত্র, পরমাণু অস্ত্র সংক্রান্ত, খুবই গুরুত্বপূর্ণ। পরমাণু অস্ত্র লেখো, অস্ত্র সংক্রান্ত
অস্ত্র সংক্রান্ত চুক্তি। এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেকবার এসেছে। পরমাণু অস্ত্র সংক্রান্ত চুক্তি, এই দুইটা চুক্তি আমি তোমাদের দুইটা চুক্তি পড়াবো, ঠিক আছে। একজন বলছে কিন্তু ভারত তো আগে আক্রমণ করলো কিছুদিন আগে। আমি পরমাণু বোমার কথা বলছি, ভারত কি পরমাণু বোমা আক্রমণ করছে পাকিস্তানে? একজন বলছে ভারত তো আগে তো আক্রমণ করা, এরকম আক্রমণ করা তো স্বাভাবিক বিষয়, বিমান দিয়ে, ক্ষেপণাস্ত্র দিয়ে। কিন্তু আমি যেটা বলেছি পরমাণুর কথা, যে পরমাণু প্রয়োগ করা বিভিন্ন দেশের নীতি রয়েছে যে কখন প্রয়োগ করবে, কোন সিচুয়েশনে প্রয়োগ করবে। পরমাণু বোমানে সেই দেশে আলাদা নীতি আছে, আইন আছে, যে আমি পরমাণু বোমা কখন প্রয়োগ করব, কিভাবে প্রয়োগ করব, কার অনুমতিতে প্রয়োগ করব, কোন পরিস্থিতিতে প্রয়োগ করব, আইন আছে, নীতি আছে। ইচ্ছা করলে একটা রাষ্ট্র হুট করে পরমাণু বোমা প্রয়োগ করতে পারে না। আন্তর্জাতিক নীতি আছে, যদি আন্তর্জাতিক নীতি তোয়াক্কা না করে সে রাষ্ট্র নিজের নীতিতে পরমাণু প্রয়োগের একটি প্রক্রিয়ায় চলে যায় আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো তাহলে পরমাণু বোমা সংক্রান্ত দুটি চুক্তি, একটা চুক্তি হচ্ছে এনপিটি। এনপিটির পূর্ণরূপ লেখো, যেটা পরীক্ষা আসে বারবার, পূর্ণরূপ। এনপিটির পূর্ণরূপ হচ্ছে নন প্রলিফারেশন ট্রিটি। নন প্রলিফারেশন ট্রিটি মানে কি? চুক্তি। নন প্রলিফারেশন ট্রিটি আর বাংলা অর্থ হচ্ছে তাহলে নন প্রলিফারেশন ট্রিটি আর কি, ট্রিটি অর্থাৎ পরমাণু অস্ত্র হ্রাসকরণ চুক্তি। হ্রাস মানে কি? কমানো চুক্তি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্রাসকরণ চুক্তি, পরমাণু অস্ত্র হ্রাসকরণ চুক্তি। তাহলে নন প্রলিফারেশন ট্রিটি, পরমাণু অস্ত্র হ্রাসকরণ চুক্তি মানে কমানোর চুক্তি। তাহলে বলো তো দেখি ভাইয়া, এটি কত সালে হয়েছিল? এটি সাল ছিল, এই চুক্তিটি হয় 1968 সালে। তাহলে 1968 সালে মনে রাখবা। এটি পরমাণু নিয়ে প্রথম এবং সবচেয়ে বড় চুক্তি। পরমাণু নিয়ে প্রথম এবং সবচেয়ে বড় চুক্তি। পরমাণু নিয়ে প্রথম এবং সবচেয়ে বড় চুক্তি। তাহলে ভাইরা বলো তো দেখি, পরমাণু ইস্যু নিয়ে বা পরমাণু অস্ত্র নিয়ে প্রথম চুক্তির নাম কি? পরমাণু অস্ত্র নিয়ে প্রথম চুক্তির নাম কি এবং সেই চুক্তিটি কত সালে হয়েছে? পরমাণু অস্ত্র নিয়ে প্রথম চুক্তির নাম কি এবং সেই চুক্তিটি কত সালে সম্পাদিত হয়েছে? একটু ঝটপট উত্তর করতে হবে যে প্রথম চুক্তির নাম কি এবং সেই চুক্তিটি কত সালে সম্পাদিত হয়েছে। আমি তোমাদের কমেন্ট দেখার অপেক্ষায় থাকলাম, দেখি কে কে কমেন্ট করতে পারো। আমি দেখতে পাচ্ছি এখানে প্রায় দেখা যাচ্ছে যে অনেকেই ক্লাস করছো। তোমরা প্রত্যেকে উত্তর করার চেষ্টা করো, ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন কমন পাবা। আবার জানার জন্য হলেও তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো জানা অর্থাৎ জরুরি বা পারা জরুরি, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই উত্তর করেছে, দেখি কে কে কি উত্তর করলো, আমরা সেটা একটু দেখার অপেক্ষায়। যে পরমাণু বোমা নিয়ে প্রথম চুক্তির নাম বা বড় চুক্তির নাম এনপিটি, নন প্রলিফারেশন ট্রিটি, ঠিক আছে। এটা মৌসু উত্তর করেছে। দেন দেখতে পাচ্ছি তাসনিয়া রহমান চৌধুরী উত্তর করেছে এবং জাওয়াদুল ইসলাম তাজ উত্তর করেছে। তারপর মাহি উত্তর করেছে। শামীর উত্তর করেছে। স্নেহা চৌধুরী উত্তর করেছে। তাইয়াবা মিমি উত্তর করেছে। আয়শা সিদ্দিকা মেঘলা উত্তর করেছে। তামান্না জামান উত্তর করেছে। মুরসালিনা মুন, সিদ্ধাতুল মুনতাহা, খাদিজা আক্তার সুইটি, আমরা কিছু নাম পড়ে নিচ্ছি। ওমর ইবনুল তাহমিদ উত্তর করেছে। ফারিয়া প্রমি উত্তর করেছে। মুনতাহিন আক্তার তামিনা, ঠিক আছে। তাসনিম জান্নাতুল মাওয়া, অনেকে মিম, নিমু, ঠিক আছে। মিলন কুমার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তিশা শিল নিশা,
আচ্ছা, তারপর মারিয়া বিনতে মান্নান, জেরিন আঞ্জুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ সঠিক উত্তর করার জন্য। পরমাণু বোমা সংক্রান্ত প্রথম চুক্তির নাম হচ্ছে এনপিটি এবং পরমাণু বোমানের সবচাইতে বড় চুক্তির নাম কিন্তু এনপিটি, মনে রাখবো 1968 সাল। এরপরে আমরা আরেকটা চুক্তিতে যাচ্ছি, সেটি হচ্ছে সিটিবিটি চুক্তি। সিটিবিটি চুক্তি। সিটিবিটির পূর্ণরূপটা কি, এটা কিন্তু পরীক্ষায় এসেছে। সিটিবিটির পূর্ণরূপ হচ্ছে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার, যদিও এখানে এন নাই, তারপর আমরা এই নিউক্লিয়ার দিচ্ছি। নিউক্লিয়ার টেস্ট ব্যান মানে কি, বন্ধ করা, ট্রিটি। কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, অর্থাৎ এর বাংলা করলে দাঁড়ায়, বাংলা অর্থটা কি? বাংলা অর্থ হচ্ছে পরমাণু বোমা পরীক্ষা বন্ধের চুক্তি। বোমা পরীক্ষা বন্ধ, টেস্ট মানে কি পরীক্ষা, ব্যান মানে কি বন্ধ করা, আর ট্রিটি মানে কি চুক্তি। তাহলে পরমাণু বোমা পরীক্ষা বন্ধের চুক্তি। পরমাণু বোমা পরীক্ষা বন্ধের চুক্তি, পরীক্ষা করা যাবে না, পরমাণু বোমা বন্ধের চুক্তি। তাহলে পরমাণু বোমা পরীক্ষা বন্ধের চুক্তি, কারণ পরীক্ষা করতে গেলে পরিবেশ নষ্ট হয়, পরীক্ষা করতে গেলে পরিবেশের অনেক ক্ষতি হয়, পরিবেশ দূষিত হয়, এবং বোমা মারলে যদি পুরো দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, যখন পরীক্ষা করে তার প্রভাব তো ফিশন প্রক্রিয়া আশেপাশে ছড়িয়ে যায়, তখন পরিবেশের অনেক বেশি ক্ষতি হয়। ঠিক আছে, তো লক্ষ্য করো যে এই সিটিবিটি পূর্ণরূপ কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, বাংলা হচ্ছে পরমাণু বোমা পরীক্ষা বন্ধের চুক্তি। আর এটা ছিল পরমাণু হ্রাসকরণ চুক্তি, মানে পরমাণু বোমা সংকুচিত করতে হবে, কমাইতে হবে। পৃথিবীতে ডে বাই ডে পরমাণু বোমা বৃদ্ধি পাচ্ছিল, সেই পরমাণু বোমা কমানোর জন্য যে চুক্তিটা ছিল সেটা হচ্ছে এনপিটি, আর পরমাণু বোমা পরীক্ষা বন্ধের চুক্তি ছিল সিটিবিটি। সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয় 1996 সালে। এটি 1996 সালে স্বাক্ষরিত হয়। সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয় 96 সালে। তো তোমাদের কাছে প্রশ্ন, তোমরা এখানে দুইটা উত্তর করবা, 97 নয়, 1996 সালে। এখন তোমাদের কাছে আমি এখানে লিখতে পারি বাংলাদেশ স্বাক্ষর করে। বাংলাদেশ, এই প্রশ্নটা এসেছে অনেকবার। বাংলাদেশ সিটিবিটিতে স্বাক্ষর করে। সিটিবিটিতে কি করে বলতো, স্বাক্ষর করে। বাংলাদেশ সিটিবিটিতে স্বাক্ষর করে 1996 সালেই। বাংলাদেশ 1996 সালে স্বাক্ষর করেছে, কিন্তু অনুমোদন দিয়েছে, কিন্তু বাংলাদেশ সিটিবিটিতে কি দিয়েছে, অনুমোদন। একটা স্বাক্ষর আর একটা হচ্ছে অনুমোদন দেয় বাংলাদেশ 2000 সালে। এই কয়েকটা তথ্য ভালো করে মনে রাখবা। তাহলে প্রথম প্রশ্ন এখান থেকে বলেছে, সিটিবিটি চুক্তি হয়েছে 1996 সালে। সিটিবিটি চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করেছে 96, কিন্তু বাংলাদেশ অনুমোদন দিয়েছে হচ্ছে 2000 সালে। তো ভাইরা, তোমরা দুইটা প্রশ্নের উত্তর আমাকে একটু এখানে লিখে দিবা। একটা প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, পরমাণু অস্ত্র বন্ধের চুক্তি কোনটা, আর পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধের চুক্তি কোনটা, আর পরমাণু হ্রাসকরণ চুক্তি কোনটা। পরমাণু হ্রাসকরণ চুক্তি আর পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধের চুক্তি কোনটা। পরমাণু পরীক্ষা বন্ধের চুক্তি, পরমাণু অস্ত্র হ্রাসকরণ চুক্তি, সবাই লিখে দাও আমাকে। পরমাণু অস্ত্র হ্রাসকরণ চুক্তি কোনটি, আর পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধের চুক্তি কোনটা। দেখি কে কে উত্তর করতে পারো। দ্রুত উত্তর করতে হবে, যত দূর সম্ভব তোমরা আমাকে উত্তর করে জানিয়ে দাও। পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধের চুক্তি আর পরমাণু অস্ত্র হ্রাসকরণ চুক্তি কোনটা কি, কোনটা কোন চুক্তি, দেখি আমরা কে কে উত্তর করতে পারি। ভাইয়া একজন উত্তর করেছে, আরমিন আক্তার আফি উত্তর করেছে, দেন হচ্ছে তন্নি রয় উত্তর করেছে, তন্নি রয়। আচ্ছা, মোরসালিন বলছে 1996 সালে স্বাক্ষর করে, অনুমোদন দেয় 200 সালে না, দেখ ওটা টাইপিং মিস্টেক, আর কি টাইপিং মিস্টেক হয়েছে, ওটা একজন হাহা দিয়েছে, উচিত না, পড়লে পরে কমেন্ট করলে তাকে উৎসাহিত করো। আচ্ছা, এরপর হচ্ছে
স্বাক্ষর, অনুমোদন, গৃহীত, এর মধ্যে পার্থক্য, এগুলো পার্থক্য এখন পড়াচ্ছি না, এগুলো অন্য কোনো ক্লাসে যেমন কিওয়ার্ড পড়াবো, কিওয়ার্ডের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে চলে যাচ্ছি মিলন কুমার বলছে অনুমোদন 2000 সাল। আচ্ছা, এরপর হচ্ছে রাউফু বিনতে মাসুদ। আচ্ছা, সন্দীপ সরকার উত্তর করেছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা উত্তর করেছো। জাওয়াদুল ইসলাম তাজ উত্তর করেছো, SI বিজয় উত্তর করেছে, কথা ইসলাম উত্তর করেছে, আরমান মোল্লা উত্তর করেছো। আচ্ছা, শিল নিশা উত্তর করেছে, নাসরিন আক্তার, দেন আমরা দেখতে পাচ্ছি ফারাবি মাসুদ উত্তর করেছে, মাইমুনা রহমান, ইসরাত ইমু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তারপর জোনাথা, নির্জনতা আর কি, নির্জনতা, জোনাথা না নির্জনতা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমাদের হয়েছে পরীক্ষা বন্ধের চুক্তির নাম হচ্ছে সিটিপিটি, আর অস্ত্র হ্রাসকরণ চুক্তির নাম হচ্ছে NPT। এবার আমরা আরেকটি তথ্য এখানে দেখব। দেখো, আরেকটি তথ্য দেখব, বলো তো দেখি ইরানের সাথে পরমাণু চুক্তি, ইরানের পরমাণু চুক্তি কত সালে হয়েছিল? দেখি কে কে উত্তর করতে পারে। ইরানের পরমাণু চুক্তি কত সালে হয়েছিল? ইরানের পরমাণু চুক্তি কত সালে হয়েছে? দ্রুত উত্তর করতে হবে। ইরানের পরমাণু চুক্তি কত সালে হয়েছিল? ইরানের পরমাণু চুক্তি কত সালে, দ্রুত উত্তর করো। ইরানের পরমাণু চুক্তি কত সালে হয়েছিল? ইরানের পরমাণু চুক্তি কত সালে হয়েছিল? কেউ উত্তর করতে পারবা? আচ্ছা, এবার একটা তথ্য তোমরা লিখে নাও। ইরান ও P5+1 বা এটাকে 6 জাতি বলা হচ্ছে। কয় জাতি? 6 জাতি। 6 জাতি। P5+1 কে কি বলা হচ্ছে? 6 জাতি। এর মধ্যে পরমাণু চুক্তি কত সালে হয়েছে? এর মধ্যে, এটা কিন্তু বর্তমান খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ আলোচিত ইস্যু কিন্তু এটা। যদিও এই চুক্তিটি এখন আর নাই, তবে এই চুক্তিতে ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে ইরানকে। ইরান ও P5+1, আর P5+1 মানে কি? 6 জাতি। 6 জাতির মধ্যে পরমাণু চুক্তি, এই পরমাণু চুক্তিটি কত সালে হয়? এখন আমরা প্রথমে বুঝবো যে ভাইয়া ইরান তো ইরানের যে একটু কর্মসূচি, P5+1 মানে কি? P5 মানে কোন কোন রাষ্ট্র হয় যদি একটু দেখি। P5 মানে হয় হলো USA, মানে যুক্তরাষ্ট্র, যেটা USA, ইউকে মানে যেটা যুক্তরাজ্য বা ব্রিটেন বলি আমরা, যদিও পার্থক্য আছে। তারপর হচ্ছে ফ্রান্স। জাতিসংঘের ভেটো পাওয়ার যে 5টা রাষ্ট্র আছে, জাতিসংঘের ভেটো পাওয়ার, চায়না, আর হচ্ছে রাশিয়া, বা যাকে রাশিয়া বলছো তোমরা, রাশিয়া। এই পাঁচটা হলো জাতিসংঘের কি? P5 মানে পাওয়ার 5। জাতিসংঘের P5 মানে কি? পাওয়ার 5। জাতিসংঘের ভেটো পাওয়ার ভুক্ত 5টা রাষ্ট্র, জাতিসংঘের ভেটো পাওয়ার ভুক্ত 5টা রাষ্ট্র P5, USA, UK, ফ্রান্স, চায়না, রাশিয়া। আর 1 কি ভাইয়া? যেহেতু জার্মানি যেহেতু জাতিসংঘের ভেটো পাওয়ার নাই, বা জার্মানি যেহেতু জাতিসংঘের স্থায়ী রাষ্ট্র না, এই জন্য জার্মানিকে 1 এর মধ্যে রাখা হয়েছে। 1 মানে হলো জার্মানি। এই 1 দিয়ে যে রাষ্ট্রটি বোঝানো হয়েছে সেটির নাম কি বলতো? জার্মানি। তাহলে এই যে P5 মানে জাতিসংঘের পাওয়ার 5, P5 মানে জাতিসংঘের পাওয়ার 5, জাতিসংঘের যে 5টা রাষ্ট্রের ভেটো পাওয়ার আছে স্থায়ী যে 5টা, আর 1 তে হলো জার্মানি। তাহলে কয়টা হচ্ছে? 6টা রাষ্ট্র হচ্ছে। তাহলে ইরানের সাথে এই 6টি রাষ্ট্র P5+1 মানে জার্মানি, 6টি রাষ্ট্রের মধ্যে পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যে চুক্তির নাম বলা হচ্ছে P5+1। এই P5+1 আমরা একটু দেখে নেই যে এই চুক্তিটি কত সালে হয়েছিল। সাল বললে তোমরা একটু ঠিক করে নাও, যদি এর আগে থাকে লেখো 14 জুলাই, মেবি 14 সাল এর আগে কখনো বলা হয়েছিল কিনা, বলা হলে ঠিক করে নিও। 14 জুলাই 2015 সাল, 14 জুলাই 2015 সালে এই চুক্তিটি হয়েছিল। এই চুক্তির আরেকটা নাম আছে, চুক্তির আরেকটি নাম, এই চুক্তির আরেকটি নাম, এবার কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এই চুক্তিতে ইরানকে ফিরে যেতে বলা হচ্ছে এই চুক্তিতে আবার ফিরে আসো।
এই যে এই চুক্তিতে ইরানকে বর্তমান আবার ফিরে যেতে বলা হচ্ছে, এই জন্য চুক্তিটি খুবই গুরুত্বপূর্ণ। আর ইরান বলছে ফিরে যাবে না, দেখা যাক কি হয়। এই চুক্তির আরেক নাম জেসিওপিএ। জেসিওপিএ পূর্ণরূপ কি ভাইয়া? জয়েন্ট কম্প্রিহেন্সিভ অফ প্ল্যান অ্যাকশন জয়েন্ট কম্প্রিহেন্সিভ অন প্ল্যান অ্যাকশন, ঠিক আছে, পূর্ণরূপ। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই নাম দিয়েই কিন্তু পরীক্ষায় বেশি আসে, এই নাম দিয়েও এসেছে, আবার এই নামটা দিয়েও কিন্তু পরীক্ষায় কমন পড়েছে। অর্থাৎ ইরানও P5+1 বা 6 জাতির চুক্তির যে পরমাণু চুক্তি হয়েছিল, সেই পরমাণু চুক্তিটিকে সংক্ষিপ্তভাবে বলা হচ্ছে জেসিওপিএ। জয়েন্ট কম্প্রিহেন্সিভ অফ প্ল্যান অ্যাকশন। এটা কিন্তু ভালো করে মনে রাখবা। এই চুক্তিটি কোথায় হয়েছিল? জেসি মানে এটারই কিন্তু অন্য নাম, এটা জেসিওপিএ চুক্তিটি স্বাক্ষরিত হয় ভিয়েনা, অস্ট্রেলিয়া। ভিয়েনা ইউরোপের রাষ্ট্র যে ভিয়েনা আছে না, ভিয়েনা, এই ভিয়েনার অর্থাৎ অস্ট্রিয়া হিটলারের রাষ্ট্র, হিটলার যে রাষ্ট্র জন্মগ্রহণ করেছিল, যদি হিটলার পরে জার্মান নাগরিকত্ব গ্রহণ করেছিল, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির উদ্দেশ্য কি? যদি আমরা দেখি, এই চুক্তির উদ্দেশ্য ছিল ইরান পরমাণু অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম সঞ্চিত করবে না। সঞ্চিত মানে কি? গোছাবে না, সঞ্চিত করবে না। আর যা আছে তাও ইরান সেগুলোকে অন্য রাষ্ট্রকে দিতে হবে, বা কারো কাছে মানে রাখতে হবে, অন্য কোনো রাষ্ট্র যেমন রাশিয়ার মতো রাষ্ট্রের কাছে দিয়ে দিতে হবে, এরকম বিষয় ছিল। সঞ্চিত করবে না, তাহলে কি? যে ইরান পরমাণু অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম সঞ্চিত করবে না, এর বিনিময়ে ইরানের উপর দেওয়া, এর বিনিময়ে ইরানের উপর থেকে যুক্তরাষ্ট্র সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। সকল নিষেধাজ্ঞা কি করবে? প্রত্যাহার করবে। আর লক্ষ্য করো যে কি বলেছি, এখানে বলা হচ্ছে যে এই চুক্তির উদ্দেশ্য ছিল কি, বিষয় ছিল এক কথায় যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না, মানে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে হবে। তার মানে এখানে এক কথায় বলা যায় ইরান পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত থাকবে, এর বিনিময়ে ইরানের উপরে থাকা যত নিষেধাজ্ঞা আছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা সহ যুক্তরাষ্ট্র ইরানের উপরে যত অর্থনৈতিক বাণিজ্যিক কূটনৈতিক যত প্রকার নিষেধাজ্ঞা জারি করেছে, সকল নিষেধাজ্ঞা ক্রমে উঠিয়ে নেবে। আর তেহরান তথা ইরানও আস্তে আস্তে পরমাণু কর্মসূচি থেকে সরে আসবে, একবারে না, ক্রমে। তুমি আমার উপর থেকে নিষেধাজ্ঞা উঠাবা, কাকে বললো? যুক্তরাষ্ট্রকে বললো যে ভাই তুমি আমার উপর যে নিষেধাজ্ঞা দিছো, কে বললো? ইরান।
সেগুলো ক্রমে ক্রমে উঠায় নিবা। আমিও ক্রমে ক্রমে ইউরেনিয়াম সঞ্চিত করা বা ইউরেনিয়াম কমায় ফেলবো, যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারি। অর্থাৎ ইরানের সাথে যুক্তরাষ্ট্রের এই চুক্তি মূলত মধ্য এই বাকি যে রাষ্ট্রগুলো দেখতে পাচ্ছ, এগুলো দর্শকের মতো ভূমিকা পালন করেছে। থাকে না যে ময়মুরব্বীরা থাকলে দুজনের মধ্যে মিলাইয়ে দেয়, যেমন ইরানকে বললো যে ইরান তুমি পরমাণু তৈরির জন্য ইউরেনিয়াম সঞ্চিত করো না, আর যুক্তরাষ্ট্রকে এই বাকিরা বললো যে ভাই তুমি ওই ইরানের উপরে যা অবরোধ জারি করেছো বা নিষেধাজ্ঞা জারি করেছো সেগুলো উঠায় নাও। এই চুক্তিটা বহাল ছিল কয়েক বছর। পরবর্তীতে গিয়ে এই যে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইনি ক্ষমতায় ছিল যে আগের 16 থেকে 20 পর্যন্ত ক্ষমতায় ছিল, 16 থেকে 20 সেই সময় কিন্তু করা। দেখো 16 থেকে 20 মানে ডোনাল্ড ট্রাম্প বর্তমান তো ক্ষমতায় আছে, এই বর্তমান মেয়াদের আগে আর একবার ক্ষমতায় ছিল 2016 সাল থেকে 20 সাল। ওই 16 থেকে 20 মানে 16 থেকে কি 20 সাল, 16 থেকে কত সাল 20 সাল। এই ডোনাল্ড ট্রাম্পের আগে এই চুক্তিটা হয়, কিন্তু পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প 16 থেকে যে 20 সালের যে মেয়াদ, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে 18 সালের দিকে ডোনাল্ড ট্রাম্প কি করে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয়, মানে চুক্তি আমেরিকা তথা ডোনাল্ড ট্রাম্প প্রত্যাহার করে। তখন ইরানও এই চুক্তি প্রত্যাহার করে, ইরান এই চুক্তি থেকে সরে আসে। তখন থেকে আবার দ্বন্দ্ব, এই যে দ্বন্দ্বের ফল তোমরা দেখতে পাচ্ছ। যদি এই চুক্তিটি বহাল থাকতো, যুক্তরাষ্ট্র এবং ইরান যদি অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি এই চুক্তি থেকে সরে না যেত, ডোনাল্ড ট্রাম্প আসার পরে যদি সরে না যেত, তাহলে কিন্তু এই চুক্তি হলে ইরান কিন্তু পরমাণু বোমা তৈরিতে বিরত থাকতো বা ইউরেনিয়াম গোছানো কমায় দিত। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে আস্তে আস্তে যদি অবরোধ উঠায় নিত, তাহলে কিন্তু আর এই সমস্যাটা হয় না। ঠিক আছে, এই যে ট্রাম্প বলতেছে আমি শান্তি প্রতিষ্ঠা করতেছি, আমি যুদ্ধ বন্ধ করতেছি, এই যুদ্ধ লাগানোর পিছনে এই চুক্তিটি প্রত্যাহার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যখন এটা প্রত্যাহার করে 15 চুক্তি পরে 18 দিকে তিনি নিজেকে সরিয়ে নেয়, তখনই কিন্তু সমস্যাটা আরো বৃদ্ধি পেয়ে যায়। তখন যদি এই পাগলা ট্রাম্প যদি এই চুক্তিতে থাকতো, এই চুক্তিতে বহাল থাকতো, এই চুক্তি যদি কার্যকর থাকতো, কথা অনুযায়ী যদি কাজ করা হতো, তাহলে কিন্তু আজকে এই সমস্যাটা আর হতো না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা যে চুক্তিটি পড়িয়েছি ইরান ও 6 জাতির চুক্তি। তো তোমাদের কাছে প্রশ্ন যে ইরান ও 6 জাতির মধ্যে যে চুক্তিটি হয়েছে সেই চুক্তির আরেকটি নাম কি? ইরান ও 6 জাতির মধ্যে যে চুক্তিটি হয়েছে সেই চুক্তির অপর নাম কি? একটু দ্রুত উত্তর করবা। ইরান ও 6 জাতির মধ্যে যে চুক্তিটি হয়েছে সেই চুক্তির অপর নাম কি? সেই চুক্তির অপর নাম কি? একটু দ্রুত উত্তর করো। সেই চুক্তির অপর নাম হচ্ছে, আমরা দেখলাম JCPOA। সবাই কি লিখে নিয়েছো? সবাই লিখে নিয়েছো কিনা, লেখা হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তোমাদের লেখা হয়েছে কিনা। ঠিক আছে ভাইয়েরা, হয়ে গেল আমাদের। তাহলে আমরা পরমাণু ইস্যু নিয়ে কিন্তু চমৎকার একটি ক্লাস নিয়ে ফেললাম। পরমাণু ইস্যু নিয়ে যে সকল প্রশ্ন আমাদের পরীক্ষা আসতে পারে সেই সকল প্রশ্ন কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। আর অনেকে বলছে যে ভাই বাংলাদেশ পরমাণু ইস্যুর সাথে কোনোভাবে জড়িত কিনা। বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, কিন্তু পরমাণু অস্ত্র নিয়ে বাংলাদেশের কোনো সমস্যা নেই, কারণ বাংলাদেশ পরমাণু অস্ত্র তৈরি করবে না। সেজন্য আগেই কিন্তু বিভিন্ন চুক্তিতে স্বাক্ষর করে দিয়ে এসেছে। সিটিবিটি অন্যান্য পরমাণু চুক্তিতে সিটিবিটি প্রধান, এখানে কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করে দিয়ে এসেছে। কাজে বাংলাদেশের পাবনার রূপপুরে, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নের রূপপুর গ্রামে, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নের রূপপুর গ্রামে রাশিয়ার সহায়তায় এবং ভারতের সঞ্চালন লাইন নির্মাণের মাধ্যমে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে, সেখানে কিন্তু পরমাণু অস্ত্র তৈরি করা হবে না, ইউরেনিয়াম কাজে লাগিয়ে। পরমাণু তো কত কাজেই লাগে, ইউরেনিয়ামকে কাজে লাগিয়ে ওখানে শক্তিশালী বিদ্যুৎ উৎপাদন করা হবে। আর ওই ইউরেনিয়াম যদি সমৃদ্ধ বা বিশুদ্ধ ইউরেনিয়াম যদি বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি যদি কখনো গোছায় ফেলে বাংলাদেশ, যে একদিকে বিদ্যুৎ, আমরা বলছি একদিকে বিদ্যুৎ উৎপাদন করবে রাশিয়া থেকে ইউরেনিয়াম এনে, এরা ইউরেনিয়াম আসবে কোথায়? বাংলাদেশে পাবনা রূপপুরে যে পরমাণু বিদ্যুৎ উৎপাদন করা হবে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রূপপুর, সেখানে ইউরেনিয়ামটা আসবে কোথায় থেকে? রাশিয়া থেকে আসবে। তো বাংলাদেশ যদি কোনো কালে গোপনে গোপনে
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিশুদ্ধ ইউরেনিয়াম যদি গুছিয়ে ফেলে, 300, 400, 500 কেজি যদি গুছিয়ে ফেলে, 700 কেজি, 500 কেজি যদি গুছায় ফেলে, সংরক্ষিত করে, তখন কিন্তু ওই বিশুদ্ধ ইউরেনিয়াম দিয়ে পরমাণু বোমা তৈরি করা সম্ভব। তারপরেও অনেক উপাদান প্রয়োজন পড়ে, ইচ্ছা করলেই বাংলাদেশ পারবে না। বাংলাদেশ পরমাণু চুক্তিগুলোতে স্বাক্ষর করেছে। বাংলাদেশের উপরে IAEA পরমাণু, এটা তথ্যটা লিখে রাখো যে জাতিসংঘের এই তথ্যটি একটু লিখে রাখো। জাতিসংঘের যে সংস্থাটি পরমাণু অস্ত্রের উপরে নজরদারি রাখে, অস্ত্রের উপর কি রাখে? নজরদারি রাখে, সেই সংস্থার নাম হচ্ছে IAEA। এই সংস্থার নামটা মনে রেখো। কি বলেছি? ইএ। এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। তাহলে জাতিসংঘের যে সংস্থাটি পরমাণু অস্ত্রের উপর নজরদারি রাখে, যেমন বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আছে, তো এখানে ইউরেনিয়াম দিয়ে পরমাণু বিদ্যুৎই তৈরি করা হচ্ছে, নাকি বাংলাদেশ গোপনে গোপনে ইউরেনিয়াম সঞ্চিত করছে? বিশুদ্ধ ইউরেনিয়াম রাশিয়া থেকে এনে কতটুকু সঞ্চিত করছে? বাংলাদেশ ইউরেনিয়ামের পরিমাণ কতটুকু রাশিয়া থেকে আনা হচ্ছে, কতটুকু ব্যবহার করা হচ্ছে? তো এই টোটাল খোঁজ খবর যে সংস্থাটি রাখে এবং পরমাণু নিয়ে, আণবিক শক্তি নিয়ে রিপোর্ট প্রকাশ করে, সেই সংস্থাটির নাম হচ্ছে IAEA। নজরদারি রাখে এবং রিপোর্টও প্রকাশ করে। ঠিক আছে, ওকে। তো মনে রাখবা, জাতিসংঘের যে সংস্থাটি পরমাণু বা আণবিক অস্ত্রের উপর নজরদারি রাখে, IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। ঠিক আছে, তাহলে আচ্ছা, তারপর হচ্ছে বাংলাদেশের ভয় দেখাতে পারবে না। আচ্ছা, ঠিক আছে। তো ভাইয়েরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা আরেকটা বিষয় জানো যে পরমাণু অস্ত্র তৈরির প্রধান কাঁচামাল ইউরেনিয়াম বলেছি। বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া পাহাড়ে কিন্তু ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে। বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া পাহাড়ে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে। তার মানে এখন কি মৌলভীবাজার থেকে কি আমাদের পাবনার রূপপুরে কি ইউরেনিয়াম সরবরাহ করা হবে? এত ইউরেনিয়াম মৌলভীবাজারে নাই, কিছু ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে। সেটা দিয়ে তো আর হচ্ছে পুরো পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চলবে না। আমাদের পরমাণু বিদ্যুৎ চালানোর জন্য, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য, পরমাণু বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা ইউরেনিয়ামটা আনছি রাশিয়া থেকে এনে আমাদের যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র আছে, কোথায় আছে? রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্রটি আছে, মানবিক যে বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে, এই বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় রয়েছে বলতো? পাবনাতে রয়েছে। পাবনা। এই বিদ্যুৎ কেন্দ্রটির সক্ষমতা বা উৎপাদন ক্ষমতা 1200 ইউনিট, 1200 মেগাওয়াট প্লাস 1200 মেগাওয়াট, টোটাল 2400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র। এটা 2400 কি বলতো? মেগাওয়াট, অর্থাৎ মেগাওয়াট। এই বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি বা ইউনিট দুইটা। ইউনিট কয়টা? ইউনিট, এটা এক ইউনিট, এটা এক ইউনিট। মোট ইউনিট কয়টা? দুইটা। তাহলে এই ইউনিটের ক্ষমতা কত? 1200 মেগাওয়াট। আর একটা ইউনিটের ক্ষমতা কত? 1200 মেগাওয়াট।
টোটাল 1200 কত মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করা হবে? 2400 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করা হবে। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বিদ্যুৎ কেন্দ্র এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা পাবনাতে অবস্থিত বা নির্মিতব্য। এটা 26 সালে নাকি এটা বিদ্যুৎ উৎপাদনে চলে যাবে। টোটাল ক্ষমতা 2400 মেগাওয়াট। এক ইউনিটের ক্ষমতা যদি বলে 1200 মেগাওয়াট, বা প্রতি ইউনিট কত 1200 মেগাওয়াট, ইউনিট কটা দুইটা, তার মানে টোটাল 2400 মেগাওয়াট। আর ইউরেনিয়াম, এই রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল কি? ইউরেনিয়াম। এই ইউরেনিয়াম আনা হবে কোথায় থেকে? রাশিয়া থেকে ইউরেনিয়াম সরবরাহ করা হচ্ছে। কোথায় থেকে? রাশিয়া থেকে ইউরেনিয়াম সরবরাহ করা হচ্ছে। ঠিক আছে, ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চমৎকার ভাবে চেষ্টা করেছি পরমাণু ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করার। তোমরা সর্বশেষ শাহিন ভাইয়া তোমাদের জন্য যথেষ্ট এডুকেশন, তোমাদের জন্য যথেষ্ট চেষ্টা করছে। তোমরা যদি পরবর্তীতে বিশ্বযুদ্ধের ক্লাস চাও, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুইটা তো আর এক ক্লাসে সম্ভব না। আগে প্রথম বিশ্বযুদ্ধ, পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে তোমরা কমেন্ট করে জানাও যে বিশ্বযুদ্ধের উপরে তোমরা ক্লাস চাও কিনা, আর আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো কিনা, তোমরা ফলপ্রসূ হয়েছে কিনা তোমাদের, বা তোমরা এই ক্লাসটি থেকে কিছু নিতে পেরেছো কিনা কমেন্ট করে জানিয়ে দাও। ক্লাস আরো চাও কিনা জানিয়ে দাও। এবং তোমরা যারা সেকেন্ড টাইম এখনো ভর্তি হও নাই, সেকেন্ড টাইম কিন্তু আমরা এই সব এখন থেকে পুরো দমে সেকেন্ড টাইম ব্যাচ এর ক্লাস পরীক্ষা শুরু করছি। যারা এখনো হও নাই, দ্রুত সিদ্ধান্ত নিয়ে সেকেন্ড টাইম প্রস্তুতি শুরু করে। যে ইন্টার পরীক্ষার সামনে সময় খুবই কম, এই যে ইন্টার পরীক্ষা শুরু হচ্ছে। ইন্টার পরীক্ষা শুরু মানেই কিন্তু অ্যাডমিশনের ধুমধাম পড়ে যায়। ওই ফার্স্ট টাইম আসার আগেই তোমরা যারা সেকেন্ড টাইম আছো, ফার্স্ট টাইমের পরীক্ষা শেষ হওয়ার আগেই দ্রুত গতিতে, তোমার তো পড়া আছে, একটা অবস্থা বানিয়ে নাও, আমাদের সাথে প্র্যাকটিস করো, আমাদের সাথে ক্লাস করো, পরীক্ষা দাও। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে তোমার ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য। আর তোমরা জানো আই এডুকেশন এক কোর্সেই তোমার সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির ব্যবস্থা করেছে। তোমার টাকাও বেশি নষ্ট হবে না। যে জায়গায় 15-16 হাজার 20,000 টাকা লাগবে, এখানে মাত্র তুমি 3600 টাকা দিয়ে বিউপি, জাহাঙ্গীরনগর, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি, গুচ্ছ, অর্থাৎ তোমার হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়, এছাড়া স্বতন্ত্রভাবে যতগুলো বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিচ্ছে, জাহাঙ্গীরনগর, সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি আই এডুকেশনের সাথে তোমার সম্পূর্ণ হয়ে যাবে মাত্র 3600 টাকায়। তুমি এই কোর্সটি করতে পারবা। যারা দেরি করছো, একদম দেরি করো না, ইন্টার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। এই পরীক্ষা শেষ হওয়ার আগ দিয়ে যেন আমরা তোমাদেরকে একটা অবস্থা বানিয়ে লাস্ট পর্যন্ত যেন তোমাদের সেভাবে গড়ে তুলতে পারি, এবং সেকেন্ড টাইমে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য স্বপ্ন পূরণ, এডুকেশন যেন তোমার কিঞ্চিত হলেও তোমার পাশে থাকতে পারে, সেই সুযোগটা আমাদের দাও। আমরা সেই সুযোগ চাই। ইনশাআল্লাহ আমরা তোমাদের জন্য ভালো কিছু করতে পারবো। সবার জন্য শুভকামনা জানিয়ে আজ এই ক্লাসটি এখনই শেষ করছি। শুভরাত্রি, আসসালামু আলাইকুম। বন্ধ করে না, বন্ধ করে না, বন্ধ করে না, বন্ধ করে না।